গল্পের ক্যারাভ্যানে আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। আজ এর তৃতীয় পর্ব। সন্দীপের আত্মকথা। আমি নিজের লেখা আত্মকাহিনী যখন পড়ে দেখি তখন ভাবি, এই কি সন্দীপ? আমি কি কথা দিয়ে তৈরি? আমি কি রক্ত মাংসের মলাটে মোড়া একখানা বই? পৃথিবীর চাঁদের মতো মরা জিনিস নয়। সে নিঃশ্বাস ফেলছে, তার সমস্ত নদী সমুদ্র থেকে বাষ্প উঠছে, সেই বাষ্পে সে ঘেরা, তার চতুর্দিকে ধুলো উঠছে, সেই ধুলোর ওড়নায় সে ঢাকা। বাইরে থেকে যে দর্শন এই পৃথিবীকে দেখবে, এই বাষ্প আর ধুলোর উপর থেকে প্রতিফলিত আলোই কেবল সে দেখতে পাবে। সে কি এর দেশ মহাদেশের স্পষ্ট সন্ধান পাবে? এই পৃথিবীর মতো যে মানুষ সজীব, তার অন্তর থেকে কেবলই আইডিয়ার নিঃশ্বাস উঠছে, এই জন্যে বাষ্পে সে অস্পষ্ট। যেখানে তার ভিতরের জল স্থল, যেখানে সে বিচিত্র, সেখানে তাকে দেখা যায় না। মনে হয় সে যেন আলো ছায়ার একটা মণ্ডল। আমার বোধ হচ্ছে যেন সজীব গ্রহের মতো আমি আমার এই আইডিয়ার মণ্ডলটাকে আঁকছি। কিন্তু আমি যা চাই, যা ভাবি, যা সিদ্ধান্ত করি, আমি যে আগা গোড়া কেবল তাই, তা তো নয়। আমি যা ভালোবাসি নে, যা ইচ্ছে করি নে, আমি যে তাও। আমার জন্মাবার আগেই যে আমার সৃষ্টি হয়ে গেছে। আমি তো নিজেকে বেছে নিতে পারিনি। হাতে যা পেয়েছি তাকে দিয়েই কাজ চালাতে হচ্ছে। এ কথা আমি বেশ জানি। যে বড় সে নিষ্ঠুর, সর্বসাধারণের জন্য ন্যায় আর অসাধারণের জন্য অন্যায়। মাটির তলাটা আগা গোড়া সমান। আগ্নেয় পর্বতটাকে আগুনের শিঙের ভয়ঙ্কর গুঁতো মেরে তবেই উঁচু হয়ে ওঠে। সে চারদিকের প্রতি ন্যায় বিচার করে না, তার বিচার নিজের প্রতি। সফল অন্যায়পরতা আর অকৃত্রিম নিষ্ঠুরতার জোরেই মানুষ বলো, জাত বলো, এ পর্যন্ত লক্ষপতি মহীপতি হয়ে উঠেছে। এককে দিব্যি চোখ বুজে গিলে খেয়ে তবেই দুই হয়ে উঠতে পারে, নইলে একের সমতল লাইন একটা না হয়ে চলত। আমি অন্যায় তপস্যাকে প্রচার করি। আমি সকলকে বলি, অন্যায় মোক্ষ, অন্যায় বন্যী শিখা। সে যখনই দগ্ধ না করে তখনই ছাই হয়ে যায়। যখনই কোনো জাত বা মানুষ অন্যায় করতে অক্ষম হয়, তখনই পৃথিবীর ভাঙা কুলোই তার গতি। কিন্তু তবু এ আমার আইডিয়া, এ পুরোপুরি আমি নয়। যতই অন্যায়ের বড়াই করি না কেন, আইডিয়ার উড়ুনির মধ্যে ফুটো আছে, ফাঁক আছে। তার ভিতর থেকে একটা জিনিস বেরিয়ে পড়ে। সে নেহাত কাঁচা, অতি নরম। তার কারণ আমার অধিকাংশ আমার পূর্বেই তৈরি হয়ে গেছে। আমার চেলাদের নিয়ে মাঝে মাঝে নিষ্ঠুরের পরীক্ষা করি। একদিন বাগানে চড়িভাতি করতে গিয়েছিলাম। একটা ছাগল চড়ে বেড়াচ্ছিল। আমি সবাইকে বললুম, কে ওর পিছনের একখানা পা দা দিয়ে কেটে আনতে পারে? সকলেই যখন ইতস্তত করছিল, আমি নিজে গিয়ে কেটে নিয়ে এলুম। আমাদের দলের মধ্যে সকলের চেয়ে যে লোক নিষ্ঠুর, সেই দৃশ্য দেখে মূর্ছিত হয়ে পড়ে গেল। আমার শান্ত অবিচলিত মুখ দেখে সকলেই নির্বিকার মহাপুরুষ বলে আমার পায়ের ধুলো নিলে। অর্থাৎ সেদিন সকলেই আমার আইডিয়ার বাষ্পমণ্ডলটাই দেখলে। কিন্তু যেখানে আমি নিজের দোষে না ভাগ্য দোষে দুর্বল সকরুণ, সেখানে ভিতরে ভিতরে বুক ফাটছিল। সেখানে আমাকে ঢাকা দেওয়াই ভালো। বিমলা নিখিলকে নিয়ে আমার জীবনের এই যে একটা অধ্যায় জমে উঠেছে, এর ভিতরেও অনেকটা কথা ঢাকা পড়েছে। ঢাকা পড়তো না যদি না আমার মধ্যে আইডিয়ার কোনো বালাই না থাকতো। আমার আইডিয়া আমার জীবনটাকে নিয়ে আপনার মতলবে করেছে, কিন্তু এই মতলবের বাইরেও অনেকখানি জীবন বাকি পড়ে থাকছে। সেইটির সঙ্গে আমার মতলবের সঙ্গে সম্পূর্ণ মিল থাকে না।
এই জন্য তাকে চেপে চুপে ঢেকে ঢুকে রাখতে চায়, নইলে সমস্তটাকেই সে মাটি করে দেবে। প্রাণ জিনিসটা অস্পষ্ট, সে যে কত বিরুদ্ধতার সমষ্টি তার ঠিক নেই। আমরা আইডিয়ালওয়ালা মানুষ তাকে একটা বিশেষ ছাঁচে ঢেলে একটা কোনো বিশেষ আকারে সুস্পষ্ট করে জানতে চাই। সেই জীবনের সুস্পষ্টতাই জীবনের সফলতা। দিগ্বিজয়ী সেকেন্দার থেকে শুরু করে আজকের দিনের আমেরিকার ক্রোড়পতি রকফেলার পর্যন্ত সকলেই নিজেকে তলোয়ারের কিংবা টাকার বিশেষ একটা ছাঁচে ঢেলে জমিয়ে দেখতে পেরেছে বলেই নিজেকে সফল করে জেনেছে। এইখানে আমাদের নিখিলের সঙ্গে আমার তর্ক বাঁধে। আমিও বলি আপনাকে জানো, সেও বলে আপনাকে জানো, কিন্তু সে যা বলে তাতে দাঁড়ায় এই আপনাকে না জানাটাই হচ্ছে জানা। সে বলে তুমি যাকে ফল পাওয়া বলো, সে হচ্ছে আপনাকে বাদ দিয়ে ফলটুকুকে পাওয়া। ফলের চেয়ে আত্মা বড়। আমি বললুম, কথাটা নেহাত ঝাপসা হলো। নিখিল বললে, উপায় নেই, প্রাণটা কালের চেয়ে অস্পষ্ট, তাই বলে প্রাণটাকে কল বলে সোজা করে জানালেই যে প্রাণটাকে জানা হয় না। তেমনি আত্মা ফলের চেয়ে অস্পষ্ট, তাই আত্মাকে ফলের মধ্যে চরম করে দেখায় যে আত্মাকে সত্য দেখা, তা বলবো না। আমি জিজ্ঞাসা করলুম, তবে তুমি আত্মাকে কোথায় দেখেছ? কোনো নাকের ডগায়, কোনো ভ্রুর মাঝখানে? সে বললে, আত্মা যেখানে আপনাকে অসীম জানছে, যেখানে ফলকে ছেড়ে এবং ছাড়িয়ে চলে যাচ্ছে। তাহলে নিজের দেশ সম্বন্ধে কি বলবে? ওই একই কথা। দেশ যেখানে বলে আমি আমাকেই লক্ষ্য করব, যেখানে সে ফল পেতে পারে কিন্তু আত্মাকে হারায়, যেখানে সকলের চেয়ে বড়কে সকলের বড় করে দেখে, সেখানে সকল ফলকেই সে খোয়াতে পারে কিন্তু আপনাকে সে পায়। ইতিহাসে দৃষ্টান্ত দেখছো কোথাও? মানুষ এত বড় যে সে যেমন ফলকে অবজ্ঞা করতে পারে তেমনি দৃষ্টান্তকেও। দৃষ্টান্ত হয়তো নেই, বীজের ভিতরে ফুলের দৃষ্টান্ত যেমন নেই, কিন্তু বীজের ভিতরে ফুলের বেদনা আছে। তবু দৃষ্টান্ত কি একেবারেই নেই? বুদ্ধ বহু শতাব্দী ধরে যে সাধনায় সমস্ত ভারতবর্ষকে জাগিয়ে রেখেছিলেন, সে কি ফলের সাধনা? নিখিলের কথা যে একেবারে বুঝতে পারিনে তা নয়, কিন্তু সেইটাই হলো আমার মুশকিল। ভারতবর্ষে আমার জন্ম, সাত্ত্বিকতার বিষ রক্তের মধ্যে থেকে একেবারে মরতে চায় না। আপনাকে বঞ্চিত করার পথে চলা যে পাগলামি, এ কথা মুখে যতই বলি এটাকে একেবারে উড়িয়ে দেবার সাধ্য নেই। এই জন্যই আমাদের দেশে আজকাল অদ্ভুত ব্যাপার চলছে। ধর্মের ধুয়ো, দেশের ধুয়ো দুটোকেই পুরো দমে একসঙ্গে চালাচ্ছি। ভগবত গীতা এবং বন্দে মাতারম আমরা দুই চাই, তাতে দুটোর কোনোটাই যে স্পষ্ট হতে পারছে না। তাতে একসঙ্গেই গড়ের বাদ্য এবং সানাইও বাজানো চলছে। এ আমরা বুঝি নে। আমার জীবনের কাজ হচ্ছে এই বেসুরো গোলমালটাকে থামানো। আমি গড়ের বাদ্যটাকেই বহাল রাখবো। সানাই আমাদের সর্বনাশ করেছে। প্রবৃত্তির যে জয় পতাকা আমাদের হাতে দিয়ে মা প্রকৃতি, মা শক্তি, মা মহামায়া রণক্ষেত্রে আমাদের পাঠিয়েছেন, তাকে আমরা লজ্জা দেব না। প্রবৃত্তি সুন্দর, প্রবৃত্তি নির্মল, যেমন নির্মল ভুঁই চাপা ফুল। সে কথায় কথায় স্নানের ঘনে ভিনোলিয়া সাবান মাখতে ছোটে না। একটা প্রশ্ন কদিন ধরে মাথায় ঘুরছে, কেন বিমলের সঙ্গে জীবনটাকে জড়িয়ে ফেলতে দিচ্ছি? আমার জীবনটা তো ভেসে যাওয়া কলার ভেলা নয় যে যেখানে সেখানে ঠেকতে ঠেকতে চলবে। সেই কথাই তো বলছিলাম যে একটি মাত্র আইডিয়ার ছাঁচে জীবনটাকে পরিমিত করতে চায়, জীবন তাকে ছাপিয়ে যায়। থেকে থেকে মানুষ ছিটকে ছিটকে পড়ে। এবার আমি যেন বেশি দূরে ছিটকে পড়েছি। বিমল যে আমার কামনার বিষয় হয়ে উঠেছে, সেজন্য আমার কোনো মিথ্যে লজ্জা নেই। আমি যে স্পষ্ট দেখছি ও আমাকে চায়, ওই তো আমার শকিয়া। গাছের ফল বোঁটায় ঝুলে আছে,
সেই বোঁটার দাবি কি চিরকালের বলে মানতে হবে নাকি? ওর যত রস, যত মাধুর্য, সে যে আমার হাতে সম্পূর্ণ খসে পড়বার জন্যেই, সেইখানেই একেবারে আপনাকে ছেড়ে দেওয়াই ওর সার্থকতা, সেই ওর ধর্ম, ওর নীতি। আমি সেইখানেই ওকে পেরে আনবো, ওকে ব্যর্থ হতে দেব না। কিন্তু আমার ভাবনা এই যে আমি জড়িয়ে পড়ছি, মনে হচ্ছে আমার জীবনে বিমল বিষম একটা দায় হয়ে উঠবে। এই পৃথিবীতে এসেছি কর্তৃত্ব করতে, আমি লোককে চালনা করব কথা এবং কাজে। সেই লোকের ভিড়ই আমার যুদ্ধের ঘোড়া, আমার আসন তার পিঠের উপরে, তার রাশ আমার হাতে। তার লক্ষ্য সে জানে না, শুধু আমিই জানি। কাঁটায় তার পায়ে রক্ত পড়বে, কাদায় তার গা ভরে যাবে, তাকে বিচার করতে দেব না, তাকে ছোটাবো। সেই আমার ঘোড়া আজ দরজায় দাঁড়িয়ে অস্থির হয়ে খুর দিয়ে মাটি খুঁড়ছে। তার রেশাধ্বনিতে সমস্ত আকাশ আজ কেঁপে উঠল। কিন্তু আমি করছি কি? দিনের পর দিন আমার কি নিয়ে কাটছে? ওদিকে আমার এমন শুভদিন যে বয়ে গেল। আমার ধারণা ছিল আমি ঝড়ের মতো ছুটে চলতে পারি, ফুল ছিঁড়ে আমি মাটিতে ফেলে দিই, কিন্তু তাতে আমার চলার ব্যাঘাত করে না। কিন্তু এবার যে আমি ফুলের চারদিকে ফিরে ফিরে ঘুরে বেড়াচ্ছি ভ্রমণেরই মতো, ঝড়ের মতো নয়। তাই তো বলি, নিজের আইডিয়া দিয়ে নিজেকে যে রঙে আঁকি, সব জায়গায় সে রং তো পাকা হয়ে ধরে না। হঠাৎ দেখতে পাই সেই সামান্য মানুষটাকে। কোনো এক অন্তর্যামী যদি জীবন বৃত্তান্ত শিখতেন, তাহলে নিশ্চয়ই দেখা যেত আমার সঙ্গে আর ওই পাঁচুর সঙ্গে বেশি তফাৎ নেই, এমনকি ওই নিখিলের সঙ্গে। কাল রাত্রে আমার আত্মকাহিনীর পাতাটা খুলে পড়ছিলুম। তখন সবে বিএ পাশ করেছি, ফিলোসফিতে মগজ ফেটে পড়ছে বললেই হয়। তখন থেকেই পণ করেছিলুম নিজের হাতে বা পরের হাতে গড়া কোনো মায়াকেই জীবনের মধ্যে স্থান দেব না। জীবনটাকে আগা গোড়া একেবারে নিরেট বাস্তব করে তুলব। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত সমস্ত জীবন কাহিনীটাকে কি দেখছি? কোথায় সে ঠাস বুননি? সে যে জালের মতো সূত্র বরাবর চলছে, কিন্তু সূত্র যতখানি ফাঁক, তার চেয়ে বেশি বই কম নয়। এই ফাঁকটার সঙ্গে লড়াই করে করে একে সম্পূর্ণ হার মানানো গেল না। কিছুদিন বেশ একটু নিশ্চিন্ত হয়ে জোরের সঙ্গেই চলছিলুম। আজ দেখি আবার একটা মস্ত ফাঁক। আজ দেখি মনের মধ্যে ব্যথা লাগছে। আমি চাই, হাতের কাছে এসেছে, ছিঁড়ে নেব। এ হলো খুব স্পষ্ট কথা, খুব সংক্ষেপ রাস্তা। এই রাস্তায় যারা জোরের সঙ্গে চলতে পারে, তারাই সিদ্ধি লাভ করে, একথা আমি চিরদিন বলে আসছি। কিন্তু ইন্দ্রদেব এই তপস্যাকে সহজ করতে দিলেন না। তিনি কোথা থেকে বেদনা অপ্সরীকে পাঠিয়ে দিয়ে সাধকের দৃষ্টিকে অস্পষ্ট করে দেন। দেখছি বিমলা জালে পড়া হরিণীর মতো ছটফট করছে। তার বড় বড় দুই চোখে কত বড় বড় ভয় আর করুণা। জোর করে বাঁধন ছিঁড়তে গিয়ে তার দেহ ক্ষত বিক্ষত। ব্যাত তো এই দেখে খুশি হয়। আমার খুশি আছে, কিন্তু ব্যথাও আছে। সেজন্য কেবলই দেরি হয়ে যাচ্ছে, তেমন জোর করে ফাঁস কষাতে পারছি না। আমি জানি দুবার তিনবার এমন এক একটা মুহূর্ত এসেছে যখন আমি ছুটে গিয়ে বিমলার হাত চেপে ধরে তাকে আমার বুকের উপর টেনে আনলে সে একটি কথা বলতে পারত না। সেও বুঝতে পারছিল এখনই একটা কি ঘটে যাচ্ছে, যার পর থেকে জগৎ সংসারের সমস্ত তাৎপর্য একেবারে বদলে যাবে। এই পরম অনিশ্চিতের গুহার সামনে দাঁড়িয়ে তার মুখ ফ্যাকাশে, তার দুই চোখে ভয় অথচ উদ্দীপনার তৃপ্তি। এই সময়টুকুর মধ্যে একটা কিছু স্থির হয়ে যাবে, তারই জন্য সমস্ত আকাশ পাতাল নিঃশ্বাস রোধ করে যেন থমকে দাঁড়িয়ে। কিন্তু এই মুহূর্তগুলিকে বয়ে যেতে দিচ্ছি। নিঃসংকোচ বলের সঙ্গে নিশ্চিত প্রায়কে এক নিমেষে নিশ্চিত হয়ে উঠতে দিইনি। এর থেকে বুঝতে পারছি এতদিন যেসব বাধা আমার প্রকৃতির মধ্যে লুকিয়েছিল,
তারা আজ আমার রাস্তা জুড়ে দাঁড়িয়েছে। যে রাবণকে আমি রামায়ণের প্রধান নায়ক বলে শ্রদ্ধা করি, সেও এমনি করেই মরেছিল। সীতাকে আপনার অন্তঃপুরে না এনে সে অশোক বনে রেখেছিল। অত বড় বীরের অন্তরের মধ্যে এই এক জায়গায় একটু যে কাঁচা সংকোচ ছিল, তারই জন্য সমস্ত লঙ্কা কাণ্ডটা একেবারে ব্যর্থ হয়ে গেল। এই সংকোচটুকু না থাকলে সীতা আপন সতী নাম ঘুচিয়ে রাবণকে পুজো করত। এইরকমই একটু সংকোচ ছিল বলে যে বিভীষণকে তার মারা উচিত ছিল, তাকে রাবণ চিরদিন দয়া এবং অবজ্ঞা করলে, আর মূল নিজে। জীবনের ট্র্যাজেডি এইখানেই। সে ছোট হয়ে হৃদয়ের এক তলায় লুকিয়ে থাকে, তারপরে বড়কে এক মুহূর্তে কাত করে দেয়। মানুষ আপনাকে যা বলে জানে মানুষ তা নয়, সেজন্যই এত অঘটন ঘটে। নিখিল যে এমন অদ্ভুত, তাকে দেখে যে এত হাসি, তবু ভিতরে ভিতরে এও কিছুতেই অস্বীকার করতে পারি না যে সে আমার পরম বন্ধু। প্রথমটা তার কথা বেশি কিছু ভাবিনি, কিন্তু যতই দিন যাচ্ছে তার কাছে লজ্জা পাচ্ছি, কষ্টও বোধহয় হচ্ছে। একদিন আগেকার মতো তার সঙ্গে খুব করে গল্প করতে, তর্ক করতে যাই বটে, কিন্তু উৎসাহটা কেমন অস্বাভাবিক হয়ে পড়ে। এমনকি যা কখনো করি নে তাও করি, তার মতের সঙ্গে মত মেলাবার ভান করে থাকি। কিন্তু এই কপটতা জিনিসটা আমার সয় না, এটা নিখিলেরও সয় না। এই জন্য ওর সঙ্গে আমার মিল আছে। তাই জন্য আজকাল নিখিলকে এড়িয়ে চলতে চাই, কোনো মতে দেখাটা না হলেই বাঁচি। এইসব হচ্ছে দুর্বলতার লক্ষণ। অপরাধের ভূতটাকে মানব না মাত্রই সে একটা সত্যকার জিনিস হয়ে দাঁড়ায়। তখন তাকে যতই অবিশ্বাস করি না কেন, সে চেপে বসে। আমি নিখিলের কাছে এইটাই অসংকোচে জানাতে চাই, এসব জিনিসকে বড় করে বাস্তব করে দেখতে হবে। যা সত্য তার মধ্যে প্রকৃত বন্ধুত্বের কোনো ব্যাঘাত থাকা উচিত নয়। কিন্তু এই কথাটা আর অস্বীকার করতে পারছি না যে এইবার আমাকে দুর্বল করছে। আমার এই দুর্বলতায় বিমল মুগ্ধ হয়নি। আমার অসংকোচ পৌরুষের আগুনেই সেই পতঙ্গিনী তার পাখা পুড়িয়েছে। আবেশের ধোঁয়ায় যখন আমাকে আচ্ছন্ন করে, তখন বিমলার মনও আবিষ্ট হয়, কিন্তু তখন ওর মনে ঘৃণা জন্মে। তখন আমার গলা থেকে ওর স্বয়ম্বরের মালা ফিরিয়ে নিতে পারে না বটে, কিন্তু সেটা দেখেও চোখ বুঝতে চায়। কিন্তু ফেরার পথ বন্ধ হয়ে গেছে আমাদের দুজনেরই। বিমলাকে যে ছাড়তে পারবো এমন শক্তিও নিজের মধ্যে দেখিনি, তাই বলে নিজের পথটাও আমি ছাড়তে পারবো না। আমার পথ লোকের ভিড়ের পথ, এই অন্তঃপুরের খিড়কি দরজার পথ নয়। আমি আমার স্বদেশকে ছাড়তে পারবো না, বিশেষত আজকের দিনে। বিমলাকে আজ আমি আমার স্বদেশের সঙ্গে মিশিয়ে নেব। যে পশ্চিমের ঝড়ে আমার স্বদেশ লক্ষ্মীর মুখের উপর থেকে ন্যায় অন্যায়ের ঘোমটা উড়ে গেছে, সেই ঝড়েই বিমলার মুখে বধূর ঘোমটা খুলবে। সেই আবরণের আর অগৌরব থাকবে না। জনসমুদ্রের ঢেউয়ের উপর দুলবে তরি, উড়বে তাতে বান্দে মাতরং জয় পতাকা। চারিদিকে গর্জন আর ফেনা, সেই নৌকোই একসঙ্গে আমাদের শক্তির দোলা আর প্রেমের দোলা। বিমলা সেখানে মুক্তির এমন একটা বিরাট রূপ দেখবে যে তার দিকে চেয়ে আর সকল বন্ধন বিনা লজ্জায় একসময় নিজের অগোচরে খসে যাবে। এই প্রলয়ের রূপে মুগ্ধ হয়ে নিষ্ঠুর হয়ে উঠতে ওর এক মুহূর্তের জন্য বাঁধবে না। সে নিষ্ঠুরতাই প্রকৃতির সহজ শক্তি। সেই পরম সুন্দরী নিষ্ঠুরতার মূর্তি আমি বিমলার মধ্যে দেখেছি। মেয়েরা যদি পুরুষের কৃত্রিম বন্ধন থেকে মুক্তি পেত, তাহলে পৃথিবীতে কালীকে প্রত্যক্ষ দেখতে পেতুম। সেই দেবী নির্লজ্জ, সে নির্দয়। আমি সেই কালীর উপাসক। বিমলাকে সেই প্রলয়ের মাঝখানে টেনে নিয়ে আমি একদিন কালীর উপাসনা করব। এবার তারই আয়োজন করি।
নিখিলেশের আত্মকথা। ভাদ্রের বন্যায় চারিদিক টলমল করছে। কচি ধানের আভা যেন কচি ছেলের কাঁচা দেহের লাবণ্য। আমাদের বাড়ির বাগানের নিচ পর্যন্ত জল এসেছে। সকালের রৌদ্রটি এই পৃথিবীর উপরে একেবারে অপর্যাপ্ত হয়ে পড়েছে, নীল আকাশের ভালোবাসার মতো। আমি কেন গান গাইতে পারি নে? খালের জল ঝিলমিল করছে, গাছের পাতা ঝিকমিক করছে, ধানের ক্ষেত ক্ষণে ক্ষণে শিউরে শিউরে চিকচিকিয়ে উঠছে। এই শরতের প্রভাত সঙ্গীতে আমি কেবল বোবা। আমার মধ্যে সুর অবরুদ্ধ, আমার মধ্যে বিশ্বের সমস্ত উজ্জ্বলতা আটকা পড়ে যায়, ফিরে যেতে পায় না। আমার এই প্রকাশহীন দীপ্তিহীন আপনাকে যখন দেখতে পাই, তখন বুঝতে পারি পৃথিবীতে কেন আমি বঞ্চিত। আমার সঙ্গ দিন রাত্রি কেউ সইতে পারবে কেন? বিমল যে প্রাণের বেগে একেবারে ভরা, সেই জন্য এই 9 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য সে আমার কাছে পুরনো হয়নি। কিন্তু আমার মধ্যে যদি কিছু থাকে, সে কেবল বোবা গভীরতা, সে তো কলধ্বনিত বেগ নয়। আমি কেবল গ্রহণ করতেই পারি, কিন্তু নাড়া দিতে পারি নে। আমার সঙ্গ মানুষের পক্ষে উপবাসের মতো। বিমল এতদিন যে কি দুর্ভিক্ষের মধ্যেই ছিল, তা আজকের ওকে দেখে বুঝতে পারছি। দোষ দেব কাকে? হায় রে, ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। আমার মন্দির যে শূন্য থাকবার জন্যই তৈরি, ওর যে দরজা বন্ধ। আমার যে দেবতা ছিল, সে মন্দিরের বাইরেই বসেছিল। এতকাল তা বুঝতে পারিনি। মনে করেছিলুম অর্ঘ্য সে নিয়েছে, বড় সে দিয়েছে, কিন্তু শূন্য মন্দির মোর, শূন্য মন্দির মোর। প্রতি বৎসর ভাদ্র মাসে পৃথিবীর এই ভরা যৌবনে আমরা দুজনে শুক্লপক্ষে আমাদের শ্যামলদহর বিলে বোটে করে বেড়াতে যেতুম। কৃষ্ণা পঞ্চমীতে যখন সন্ধ্যাবেলাকার জ্যোৎস্না ফুরিয়ে গিয়ে একেবারে তলায় এসে থাকত, তখন আমরা বাড়ি ফিরে আসতুম। আমি বিমলকে বলতুম, গানকে বারে বারে আপন ধুয়োয় ফিরে আসতে হয়। জীবনে মিলন সঙ্গীতের ধুয়োই হচ্ছে এইখানে, এই খোলা প্রকৃতির মধ্যে, এই ছলছল করা নদীর উপরে, যেখানে বাহু বহে পূব বহিয়া, যেখানে শ্যামল পৃথিবীর মাথায় ছায়ার ঘোমটা টেনে নিস্তব্ধ জ্যোৎস্নায় কুলে কুলে কান পেতে সারা রাত আড়ি পাচ্ছে। সেইখানেই স্ত্রী পুরুষের প্রথম 4 চক্ষের মিলন হয়েছিল, দেওয়ালের মধ্যে নয়। তাই এখানে আমরা একবার করে সেই আদিম যুগের প্রথম মিলনের ধুয়োর মধ্যে ফিরে আসি, যে মিলন হচ্ছে হর পার্বতীর মিলন কৈলাসে মানস সরোবরের পদ্ম বনে। আমার বিবাহের পর 2 বছর কলকাতায় পরীক্ষার হাঙ্গামায় কেটেছে। তারপরে আজ এই 7 বছর প্রতি ভাদ্র মাসে চাঁদ আমাদের এই জলের বাসর ঘরে বিকশিত কুমুদ বনের ধারে তার নীরব শুভ্র শঙ্খ বাজিয়ে এসেছে। জীবনের এই 1 সপ্তক এমনি করে কেটে গেল। আজ 2য় সপ্তক আরম্ভ হয়েছে। ভাদ্রের এই শুক্লপক্ষ এসেছে, সে কথা আমি তো কিছুতেই ভুলতে পারছি না। প্রথম দিন তো কেটে গেল। বিমলের মনে পড়ছে কিনা জানি নে, কিন্তু মনে করিয়ে দিল না। সব একেবারে চুপ হয়ে গেল, গান থেমে গেছে। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। বিরহে যে মন্দির শূন্য হয়, সে মন্দিরের শূন্যতার মধ্যেও বাঁশি বাজে। কিন্তু বিচ্ছেদে যে মন্দির শূন্য হয়, সে মন্দির বড় নিস্তব্ধ। সেখানে কান্নার শব্দ বেসুরো শোনায়। আজ আমার কান্না বেসুরো লাগছে। এই কান্না আমার থামাতেই হবে। আমার এই কান্না দিয়ে বিমলকে আমি বন্দি করে রাখবো, এমন কাপুরুষ যেন আমি না হই। ভালোবাসা যেখানে একেবারে মিথ্যে হয়ে গেছে, সেখানে কান্না যেন এই মিথ্যাকে বাঁধতে না চায়। যতক্ষণ আমার বেদনা প্রকাশ পাবে, ততক্ষণ বিমল একেবারে মুক্তি পাবে না। কিন্তু তাকে আমি সম্পূর্ণ মুক্তি দেব।
নইলে মিথ্যার হাত থেকে আমিও মুক্তি পাব না। আজ তাকে আমার সঙ্গে বেঁধে রাখা নিজেকেই মায়ার জালে জড়িয়ে রাখা মাত্র। তাতে কারো কিছুই মঙ্গল নেই, সুখ তো নেই। ছুটি দাও, ছুটি নাও। দুঃখ বুকের মানিক হবে যদি মিথ্যা থেকে খালাস পেতে পারো। আমার মনে হচ্ছে যেন এইবার আমি একটা জিনিস বুঝতে পারার কিনারায় এসেছি। স্ত্রী পুরুষের ভালোবাসাটাকে সকলে মিলে ফুঁ দিয়ে তার স্বাভাবিক অধিকার ছাড়িয়ে এত দূর পর্যন্ত তাকে বাড়িয়ে তুলেছি যে আজ তাকে সমস্ত মনুষ্যত্বের দোহাই দিয়েও বশে আনতে পারছি নে। ঘরের প্রদীপকে ঘরের আগুন করে তুলেছি। এখন তাকে আর প্রশ্রয় দেওয়া নয়, তাকে অবজ্ঞা করার দিন এসেছে। প্রবৃত্তির হাতের পূজা পেয়ে পেয়ে যে দেবীর রূপ ধরে দাঁড়িয়েছে, কিন্তু তার সামনে পুরুষের পৌরুষ বলি দিয়ে তাকে রক্তপান করাতে হবে, এমন পূজা আর মানব না। সাজে সজ্জায়, লজ্জা শরমে, গানে গল্পে, হাসি কান্নায় যে ইন্দ্রজাল সে তৈরি করেছে তাকে ছিন্ন করতে হবে। কালিদাসের ঋতুসংহার কাব্যের উপর বারবার আমার একটা ঘৃণা আছে। পৃথিবীর সমস্ত ফুলের সাজি, সমস্ত ফলের ডালি কেবলমাত্র প্রেয়সীর পায়ের কাছে পড়ে পঞ্চস্বরের পূজার উপাচার যোগাচ্ছে। জগতের আনন্দ লীলাকে এমন করে ক্ষুণ্ণ করতে মানুষ পারে কি করে? এ কোন মদের নেশায় কবির চোখ ঢুলে পড়েছে? আমি যে মদ এতদিন পান করেছিলুম তার রং এত লাল নয়, কিন্তু তার নেশা তো এমনই তীব্র। এই নেশার ঝোঁকেই আজ সকাল থেকে গুনগুন করে মরছি। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। শূন্য মন্দির বলতে লজ্জা করে না? এত বড় মন্দির কিসে তোমার শূন্য হলো? একটা মিথ্যে বলে জেনেছি, তাই বলে জীবনের সমস্ত সত্য আজ উজাড় হয়ে গেল। শোবার ঘরের শেলফ থেকে একটা বই আনতে আজ সকালে গিয়েছিলুম। কতদিন দিনের বেলায় আমার শোবার ঘরে আমি ঢুকিনি। আজ দিনের আলোতে ঘরের দিকে তাকিয়ে বুকের ভিতরটা কেমন করে উঠল। সেই আলনাটিতে বিমলের কোচানো শাড়ি পাকানো রয়েছে। এক কোণে তার ছাড়া সেমিজ আর জামা ধোবার জন্য অপেক্ষা করছে। আয়নার টেবিলের উপর তার চুলের কাঁটা, মাথার তেল, চিরুনি, এসেন্সের শিশি, সেই সঙ্গে সিঁদুরের কৌটোটিও। টেবিলের নিচে তার ছোট্ট সেই একজোড়া জড়ি দেওয়া চটি জুতো। একদিন যখন বিমল কোনো মতেই জুতো পরতে চাইতো না, সেই সময় আমি ওর জন্য আমার এক লখনৌয়ের সহপাঠী মুসলমান বন্ধুর যোগে এই জুতো আনিয়ে দিয়েছিলুম। কেবলমাত্র শোয়ার ঘর থেকে আর ওই বারান্দা পর্যন্ত এই জুতো পরে যেতে সে লজ্জায় মরে গিয়েছিল। তারপরে বিমল অনেক জুতো ক্ষয় করেছে, কিন্তু এই চটি জোড়াটি সে আদর করে রেখে দিয়েছে। আমি তাকে ঠাট্টা করে বলেছিলুম, যখন ঘুমিয়ে থাকি লুকিয়ে আমার পায়ের ধুলো নিয়ে তুমি আমার পুজো করো, আমি তোমার পায়ের ধুলো নিবারণ করে আজ আমার এই জাগ্রত দেবতার পুজো করতে এসেছি। বিমল বললে, যাও, তুমি অমন করে বলো না, তাহলে কখনো ও জুতো পরবো না। এই আমার চিরপরিচিত শোবার ঘর। এর একটি গন্ধ আছে যা আমার সমস্ত হৃদয় জানে, আর বোধহয় কেউ তা পায় না। এই অতি ছোট ছোট জিনিসের মধ্যে আমার রস পিপাসু হৃদয় তার কত যে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় মেলে রয়েছে, তা আজ যেমন করে অনুভব করলুম তেমন আর কোনোদিনও করিনি। কেবল মূল শিকড়টি কাটা পড়লেই যে প্রাণ ছুটি পায় তা তো নয়। ওই চটি জোড়াটা পর্যন্ত তাকে টেনে ধরতে চায়। সেই জন্যই তো লক্ষ্মী ত্যাগ করলেও তার ছিন্ন পদ্মের পাপড়িগুলোর চারিদিকে মন এমন করে ঘুরে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে হঠাৎ কুলুঙ্গিটার উপর চোখ পড়ল। দেখি আমার সেই ছবি তেমনিই রয়েছে। তার সামনে অনেক দিনের শুকনো কালো ফুল পড়ে আছে।
এমনতর পূজার বিকারেও ছবির মুখে কোনো বিকার নেই। এই ঘর থেকে এই শুকিয়ে যাওয়া কালো ফুলই আজ আমার সত্য উপহার। এরা যে এখনো এখানে আছে তার কারণ এদের ফেলে দেওয়ারও দরকার নেই। যাই হোক, সত্যকে আমি তার এই নিরস কালো মূর্তিকেই গ্রহণ করলুম। কবে সেই কুলুঙ্গির ভিতরকার ছবিটারই মতো নির্বাক হতে পারবো? এমন সময় হঠাৎ পিছন থেকে বিমল ঘরের মধ্যে ঢুকলো। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে সেলফের দিক থেকে যেতে যেতে বললুম, অ্যামিয়েলস জার্নাল বইখানা নিতে এসেছি। এই কৈফিয়তটুকু দেবার কি যে দরকার ছিল তা জানি নে, কিন্তু এখানে আমি যেন অপরাধী, যেন অনধিকারী, যেন এমন কিছুর মধ্যে চোখ দিতে চেয়েছি যা লুকোনো, যা লুকিয়ে থাকারই যোগ্য। বিমলের মুখের দিকে আমি তাকাতে পারলুম না, তাড়াতাড়ি বেরিয়ে গেলুম। বাইরে আমার ঘরে বসে যখন বই পড়া অসম্ভব হয়ে উঠল, যখন জীবনের যা কিছু সমস্তই যেন অসাধ্য হয়ে দাঁড়ালো, কিছু দেখতে বা শুনতে, বলতে বা করতে লেশ মাত্র আমার প্রবৃত্তি রইল না, যখন আমার সমস্ত ভবিষ্যতের দিন সেই একটা মুহূর্তের মধ্যে জমাট অচল হয়ে আমার বুকের উপর পাথরের মতো চেপে বসল, ঠিক সেই সময় পঞ্চু একটা ঝুড়িতে গোটা কতক ঝুনো নারকেল নিয়ে আমার চোখের সামনে রেখে গড় হয়ে প্রণাম করলে। আমি জিজ্ঞাসা করলুম, এ কি পঞ্চু, এ কেন? পঞ্চু আমার প্রতিবেশী জমিদার হরিশ কুণ্ডুর প্রজা। মাস্টার মশাইয়ের যোগে তার সঙ্গে আমার পরিচয়। একে আমি তার জমিদার নই, তার উপর সে গরিবের এক শেষ। ওর কাছ থেকে কোনো উপহার গ্রহণ করবার অধিকার আমার নেই। মনে ভাবছিলুম, বেচারা বোধহয় আজ নিরুপায় হয়ে বকশিসের ছলে অন্ন সংগ্রহের এই পন্থা করেছে। পকেটে টাকার থলি থেকে 2 টাকা বের করে ওকে যখন দিতে যাচ্ছি, তখনও জোরহাত করে বললে, না হুজুর, নিতে পারবো না। সে কি পঞ্চু? না, তবে খুলেই বলি, বড় টানাটানির সময় একবার হুজুরের সরকারি বাগান থেকে আমি নারকেল চুরি করেছিলুম। কোন দিন মরবো তাই শোধ করে দিতে এসেছি। অ্যামিয়েলস জার্নাল পড়ে আজ আমার কোনো ফল হতো না, কিন্তু পঞ্চুর এই এক কথায় আমার মন খোলসা হয়ে গেল। একজন স্ত্রীলোকের সঙ্গে মিলন বিচ্ছেদের সুখ দুঃখ ছাড়িয়ে এ পৃথিবী অনেক দূর বিস্তৃত, বিপুল মানুষের জীবন, তারই মাঝখানে দাঁড়িয়ে তবেই যেন নিজের হাসি কান্নার পরিমাপ করি। পঞ্চু আমার মাস্টার মশাইয়ের একজন ভক্ত। কেমন করে এর সংসার চলে তা আমি জানি। রোজ ভোরে উঠে একটা টাঙারিতে করে পানদোক্তা, রঙিন সুতো, আয়না, চিরুনি প্রভৃতি চাষার মেয়েদের লোভনীয় জিনিস নিয়ে হাঁটু জল ভেঙে বিল পেরিয়ে সে নমশূদ্রদের পাড়ায় যায়। সেখানে এই জিনিসগুলোর বদলে মেয়েদের কাছ থেকে ধান পায়। তাতে পয়সার চেয়ে কিছু বেশি পেয়ে থাকে। যেদিন সকাল সকাল ফিরতে পারে সেদিন তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাতাসাওয়ালার দোকানে বাতাসা কাটতে যায়। সেখান থেকে ফিরে বাড়ি এসে শাঁখা তৈরি করতে বসে। তাতে প্রায় রাত দুপুর হয়ে যায়। এমন বিষম পরিশ্রম করেও বছরের মধ্যে কেবল কয়েক মাস ছেলেপুলে নিয়ে দুবেলা দুমুঠো খাওয়া চলে। তার আহারের নিয়ম এই যে খেতে বসে সে 1 ঘটি জল খেয়ে পেট ভরায়, আর তার খাদ্যের মস্ত একটা অংশ হচ্ছে সস্তা দামের বীজে কলা। বছরে অন্তত 4 মাস তার একবেলার বেশি খাবার জোটে না। আমি এক সময় একে কিছু দান করতে চেয়েছিলাম। মাস্টার মশাই আমাকে বললেন, তোমার দানের দ্বারা মানুষকে তুমি নষ্ট করতে পারো, দুঃখ নষ্ট করতে পারো না। আমাদের বাংলাদেশে পঞ্চু তো একলা নয়, সমস্ত বাংলাদেশের স্তনে আজ দুধ শুকিয়ে এসেছে। সেই মাতার দুধ তুমি তো অমন করে টাকা দিয়ে বাইরে থেকে জোগাতে পারবে না। এইসব কথা ভাববার কথা। স্থির করেছিলাম এই ভাবনাতেই প্রাণ দেব। সেদিন বিমলাকে এসে বললুম, বিমল,
আমাদের দুজনের জীবন দেশের দুঃখের মূল ছেদনের কাজে লাগাবো। বিমল হেসে বললে, তুমি দেখছি আমার রাজপুত্র সিদ্ধার্থ, দেখো শেষে আমাকে ভাসিয়ে চলে যেও না। আমি বললুম, সিদ্ধার্থের তপস্যায় তার স্ত্রী ছিলেন না, আমার তপস্যায় স্ত্রীকে চাই। এমনি করে কথাটা হাসির উপর দিয়ে গেল। আসলে বিমল স্বভাবত যাকে বলে মহিলা। ও যদিও গরিব ঘর থেকে এসেছে, কিন্তু ও রানী। ও জানে যারা নিচের শ্রেণীর তাদের সুখ দুঃখ ভালো মন্দর মাপকাঠি চিরকালের জন্যেই নিচের দরের। তাদের তো অভাব থাকবেই, কিন্তু সে অভাব তাদের পক্ষে অভাবই নয়। তারা আপনার হীনতার বেড়ার দ্বারাই সুরক্ষিত। যেমন ছোট পুকুরের জল আপনা পাড়ির বাঁধনেই টিকে থাকে, পাড়িকে কেটে বড় করতে গেলেই তার জল ফুরিয়ে পাঁক বেরিয়ে পড়ে। যে আভিজাত্যের অভিমানে খুব ছোট ছোট ভাগের মধ্যে ভারতবর্ষ খুব ছোট ছোট গৌরবের আসন ঘেরা দিয়ে রেখেছে, যাতে করে ছোট ভাগের হীনতার গণ্ডির মধ্যেও নিজের মাপ অনুযায়ী একটা কৌলিন্য, একটা স্বাতন্ত্র্যের গর্বস্থান পায়। বিমলের রক্তে সেই অভিমান প্রবল। সে ভগবান মনুর দৌহিত্রী বটে। আমার মধ্যে বোধহয় গুহক এবং একলব্যের রক্তের ধারাটাই প্রবল। আজ যারা আমার নিচে রয়েছে তাদের নিচ বলে আমার থেকে একেবারে দূরে ঠেলে রাখতে পারিনি। আমার ভারতবর্ষ কেবল ভদ্রলোকেরই ভারতবর্ষ নয়। আমি স্পষ্টই জানি আমার নিচের লোক যত নামছে ভারতবর্ষই নামছে, তারা যত মরছে ভারতবর্ষই মরছে। বিমলকে আমার সাধনার মধ্যে পাইনি। আমার জীবনে আমি বিমলকে এতই প্রকাণ্ড করে তুলেছি যে তাকে না পাওয়াতে আমার সাধনা ছোট হয়ে গেছে। আমার জীবনের লক্ষ্যকে কোণে সরিয়ে দিয়েছি বিমলকে জায়গা দিতে হবে বলে। তাতে করে হয়েছে এই যে তাকেই দিনরাত সাজিয়েছি, পড়িয়েছি, শিখিয়েছি, তাকেই চিরদিন প্রদক্ষিণ করেছি। মানুষ যে কত বড়, জীবন যে কত মহৎ, সে কথা স্পষ্ট করে মনে রাখতে পারিনি। তবু এর ভিতরেও আমাকে রক্ষা করেছেন আমার মাস্টার মশাই। তিনিই আমাকে যতটা পেরেছেন বড়র দিকে বাঁচিয়ে রেখেছেন, নইলে আজকের দিনে আমি সর্বনাশের মধ্যে তলিয়ে যেতুম। আশ্চর্য ওই মানুষটি। আমি ওকে আশ্চর্য বলছি এই জন্য যে আজকের আমার এই দেশের সঙ্গে কালের সঙ্গে ওর এমন একটা প্রবল পার্থক্য আছে। উনি আপনার অন্তর্যামীকে দেখতে পেয়েছেন, সেই জন্য আর কিছুতে ওকে ভোলাতে পারে না। আজ যখন আমার জীবনের দেনা পাওনার হিসেব করি, তখন এক একদিন একটা মস্ত ঠিকে ভুল, একটা বড় লোকসান ধরা পড়ে। কিন্তু লোকসান ছাড়িয়ে উঠতে পারে এমন একটি লাভের অঙ্ক আমার জীবনে আছে, সে কথা যেন জোর করে বলতে পারি। আমাকে যখন উনি পড়ানো শেষ করেছেন, তার পূর্বেই পিতৃবিয়োগ হয়ে আমি স্বাধীন হয়েছি। আমি মাস্টারমশাইকে বললুম, আপনি আমার কাছেই থাকুন, অন্য জায়গায় কাজ করবেন না। তিনি বললেন, দেখো, তোমাকে আমি যা দিয়েছি তার দাম পেয়েছি, তার চেয়ে বেশি যা দিয়েছি তার দাম যদি নিই তাহলে আমার ভগবানকে হাটে বিক্রি করা হবে। বরাবর তার বাসা থেকে রৌদ্র বৃষ্টি মাথায় করে চন্দ্রনাথবাবু আমাকে পড়াতে এসেছেন। কোনো মতেই আমাদের গাড়ি ঘোড়া তাকে ব্যবহার করাতে পারলুম না। তিনি বলতেন, আমার বাবা চিরকাল বটতলা থেকে লালদিঘি পর্যন্ত হেঁটে গিয়ে আপিস করে আমাদের মানুষ করেছেন, শেয়ারের গাড়িতেও কখনো চাপেননি। আমরা হচ্ছি পুরুষানুক্রমে পদাতিক। আমি বললুম, না হয় আমাদের বিষয়কর্ম সংক্রান্ত একটা কাজ নিন। তিনি বললেন, না বাবা, আমাকে তোমাদের বড় মানুষের ফাঁদে ফেলো না, আমি মুক্ত থাকতে চাই। তার ছেলে এখন MA পাশ করে চাকরি খুঁজছে। আমি বললুম, আমার এখানে তার একটা কাজ হতে পারে। ছেলেরও সেই ইচ্ছে খুব ছিল। প্রথমে সে তার বাপকে এই কথা জানিয়েছিল, সেখানে সুবিধে পায়নি। তখন লুকিয়ে আমাকে আভাস দেয়।
তখনই আমি উৎসাহ করে চন্দ্রনাথ বাবুকে বললুম। তিনি বললেন, না, এখানে তার কাজ করা হবে না। তাকে এত বড় সুযোগ থেকে বঞ্চিত করাতে ছেলে বাপের উপর খুব রাগ করেছে। সে রেগে পত্নীহীন বুড়ো বাপকে একলা ফেলে রেঙ্গুনে চলে গেল। তিনি আমাকে বারবার বলেছেন, দেখো নিখিল, তোমার সম্বন্ধে আমি স্বাধীন, আমার সম্বন্ধে তুমি স্বাধীন। তোমার সঙ্গে আমার এই সম্বন্ধ। কল্যাণের সম্বন্ধকে অর্থের অনুগত করলে পরমার্থের অপমান করা হয়। এখন তিনি এখানকার এন্ট্রান্স স্কুলের হেডমাস্টারি করেন। এতদিন তিনি আমাদের বাড়িতে পর্যন্ত থাকতেন না, কিন্তু এই কিছুদিন থেকে আমি প্রায় সন্ধেবেলায় তার বাসায় গিয়ে রাত্রি 11টা পর্যন্ত নানা কথায় কাটিয়ে আসছিলাম। বোধহয় ভাবলেন তার ছোট ঘর এই ভাদ্র মাসের গুমোটে আমার পক্ষে ক্লেশকর। সেই জন্যই তিনি নিজে আমার এখানে আশ্রয় নিয়েছেন। আশ্চর্য এই, বড় মানুষের পরেও তার গরিবের মতোই সমান দয়া। বড় মানুষের দুঃখকেও তিনি অবজ্ঞা করেন না। বাস্তবকে যত একান্ত করে দেখি ততই যে আমাদের পেয়ে বসে। আভাস মাত্রে সত্যকে যখন দেখি তখনই মুক্তির হাওয়া গায়ে লাগে। বিমল আজ আমার জীবনে সেই বাস্তবকে এত বেশি তীব্র করে তুলেছে যে সত্য আমার পক্ষে আজ আচ্ছন্ন হবার জো হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও আমার দুঃখের আর সীমা খুঁজে পাচ্ছি না। তাই আজ আমার এতটুকু ফাঁককে লোকান্তরে ছড়িয়ে দিয়ে শরতের সমস্ত সকাল ধরে গান গাইতে বসেছি। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। যখন চন্দ্রনাথ বাবুর জীবনের বাতায়ন থেকে সত্যকে দেখতে পাই, তখনও গানের মানে একেবারেই বদলে যায়। তখন বিদ্যাপতি কহে कैसे गो अभी हरि बिने दिन रातिया। যত দুঃখ, যত ভুল, সব যেই সত্যকে না পেয়ে, সেই সত্যকে জীবন ভরে না নিয়ে দিন রাত এমন করে কেমনে কাটাবে? আর তো পারি নে। সত্য, তুমি এবার আমার শূন্য মন্দির ভরে দাও। বিমলার আত্মকথা। সেই সময় হঠাৎ সমস্ত বাংলাদেশের চিত্ত যে কেমন হয়ে গেল তা বলতে পারিনে। 60,000 সাগর সন্তানের ছাইয়ের পরে এক মুহূর্তে যেন ভাগীরথীর জল এসে স্পর্শ করলেন। কত যুগ যুগান্তরের ছাই রসাতলে পড়েছিল, কোনো আগুনের তাপে জ্বলে না, কোনো রসের মিশালে দানা বাঁধে না। সেই ছাই হঠাৎ একেবারে কথা কয়ে উঠলে, বললে, এই যে আমি। বইয়ে পড়েছি গ্রিস দেশের কোনো মূর্তিকর দেবতার বরে আপনার মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন, কিন্তু সেই রূপের থেকে প্রাণের মধ্যে একটা ক্রমশ বিকাশ, একটা সাধনার যোগ আছে। কিন্তু আমাদের দেশের শ্মশানের ভস্মরাশির মধ্যে সেই রূপের ঐক্য ছিল কোথায়? সে যদি পাথরের মতো আঁট শক্ত জিনিস হতো তাহলেও তো বুঝতুম। অহল্যা পাষাণীও তো একদিন মানুষ হয়ে উঠেছিল। কিন্তু এই যে সব ছড়ানো, এই যে সৃষ্টিকর্তার মুঠোর ফাঁক দিয়ে কেবলই গুলে গুলে পড়ে, বাতাসে উড়ে উড়ে যায়, এই যে হ্রাস হয়ে থাকে, কিছুতে এক হয় না। অথচ সেই জিনিস হঠাৎ একদিন আমাদের ঘরের আঙিনার কাছে এসে মেঘ গর্জনে বলে উঠল, অয়মাহং ভৌ। তাই আমাদের সেদিন মনে হলো এই সমস্তই অলৌকিক। এই বর্তমান মুহূর্ত কোনো সুধারসন্মত্ত দেবতার মুকুটের থেকে মানিকের মতো একেবারে আমাদের হাতের উপর খসে পড়ল। আমাদের অতীতের সঙ্গে আমাদের এই বর্তমানের কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। এ দিনটি আমাদের সেই ওষুধের মতো, যা খুঁজে বের করিনি, যা কিনে আনিনি, যা কোনো চিকিৎসকের কাছ থেকে পাওয়া নয়, যা আমাদের স্বপ্নলব্ধ। সেই জন্য মনে হলো আমাদের সব দুঃখ, সব তাপ আপনি মন্ত্রে সেরে যাবে। সম্ভব অসম্ভবের কোনো সীমা কোথাও রইল না। কেবলই মনে হতে লাগলো এই হলো বলে।
আমাদের সেদিন মনে হয়েছিল ইতিহাসের কোনো বাহন নেই, পুষ্পক রথের মতো সে আপনি চলে আসে। অন্তত তার মাতলিকে কোনো মাইনে দিতে হয় না, তার খোরাকির জন্য কোনো ভাবনা নেই, কেবল ক্ষণে ক্ষণে তার মদের পেয়ালা ভর্তি করে নিতে হয়, আর তারপরেই হঠাৎ একেবারে সশরীরে স্বর্গপ্রাপ্তি। আমার স্বামী যে অবিচলিত ছিলেন তা নয়, কিন্তু সমস্ত উত্তেজনার মধ্যে তাকে যেন একটা বিষাদ এসে আঘাত করত। যেটা সামনে দেখা যাচ্ছে তার উপর দিয়েও তিনি যেন আর একটা কিছুকে দেখতে পেতেন। মনে আছে, সন্দীপের সঙ্গে তর্কে তিনি একদিন বলেছিলেন, সৌভাগ্য হঠাৎ এসে আমাদের দরজার কাছে হাঁক দিয়ে যায় কেবল দেখবার জন্য যে তাকে গ্রহণ করবার শক্তি আমাদের নেই। তাকে ঘরের মধ্যে নিমন্ত্রণ করে বসাবার কোনো আয়োজন আমরা করিনি। সন্দীপ বললেন, দেখো নিখিল, তুমি দেবতাকে মানো না, সেজন্যই এমন নাস্তিকের মতো কথা কও। আমরা প্রত্যক্ষ দেখেছি দেবী বর দিতে এসেছেন, আর তুমি অবিশ্বাস করছো? আমার স্বামী বললেন, আমি দেবতা মানি, সেজন্যই অন্তরের মধ্যে নিশ্চিত জানি তার পূজা আমরা জোটাতে পারলুম না। বর দেবার শক্তি দেবতার আছে, কিন্তু বর নেবার শক্তি আমাদের থাকা চাই। আমার স্বামীর এই রকম কথায় আমার ভারী রাগ হতো। আমি তাকে বললুম, তুমি মনে করো দেশের এই উদ্দীপনা এ কেবলমাত্র একটা নেশা, কিন্তু নেশায় কি শক্তি দেয় না? তিনি বললেন, শক্তি দেয়, কিন্তু অস্ত্র দেয় না। আমি বললুম, শক্তি দেবতা দেন, সেইটাই দুর্লভ, আর অস্ত্র তো সামান্য কামারেও দিতে পারে। স্বামী হেসে বললেন, কামার তো অমনি দেয় না, তাকে দাম দিতে হয়। সন্দীপ বুক ফুলিয়ে বললেন, দাম দেব গো, দেব। স্বামী বললেন, যখন দেবে তখন আমি উৎসবের রসন চৌকি বায়না দেব। সন্দীপ বললেন, তোমার বায়নার আশায় আমরা বসে নেই, আমাদের নিক্রিয়া উৎসব করে দিয়ে কিনতে হবে না। বলে তিনি তার ভাঙা মোটা গলায় গান ধরলেন, আমার নিকরিয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে, নিকরিয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে। আমার দিকে চেয়ে হেসে বললেন, মক্ষীরানী, গান যখন প্রাণে আসে তখন গলা না থাকলেও সে বাঁধে না। এইটে প্রমাণ দেবার জন্য গাইলুম, গলার জোরে গাইলে গানের জোর হালকা হয়ে যায়। আমাদের দেশে হঠাৎ ভরপুর গান এসে পড়েছে। এখন নিখিল বসে বসে গোড়া থেকে সরগম সাধতে থাকুক, ইতিমধ্যে আমার ভাঙা গলায় মাতিয়ে তুলব। আমার ঘর বলে তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি। আমার প্রাণ বলে তোর যা আছে সব যাক না উড়ে পুড়ে। আচ্ছা, না হয় আমাদের সর্বনাশী হবে, তার বেশি তো নয়, রাজি আছি, তাতেই রাজি আছি। ওগো যায় যদি তো যাক না চোখে, সব হারাবো হাসি মুখে। আমি এই চলেছি মরণ সুধা নিতে পরাণ পুরে। আসল কথা হচ্ছে নিখিল, আমাদের মন ভুলেছে। আমাদের সুসাধ্য সাধনের গণ্ডির মধ্যে টিকতে পারবো না, আমরা অসাধ্য সাধনের পথে বেরিয়ে পড়ব। ওগো আপনে যারা কাছে টানে, এ রস তারা কেই বা জানে। আমার বাঁকা পথের বাঁকা সেজে ডাক দিয়েছে দূরে, এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে চুরে। মনে হলো আমার স্বামীর কিছু বলবার আছে, কিন্তু তিনি বললেন না, আস্তে আস্তে চলে গেলেন। সমস্ত দেশের উপর এই যে একটা প্রবল আবেগ হঠাৎ ভেঙে পড়ল, ঠিক এই জিনিসটাই আমার জীবনের মধ্যে আর এক সুর নিয়ে ঢুকেছিল। আমার ভাগ্য দেবতার রথ আসছে, কোথা থেকে তার সেই চাকার শব্দে দিন রাত্রি আমার বুকের ভিতর গুড় গুড় করছে। প্রতি মুহূর্তে মনে হতে লাগলো একটা কি বড় আশ্চর্য এসে পড়ল বলে। তার জন্য আমি কিছু মাত্র দায়ী নই। পাপ, যে ক্ষেত্রে পাপ পুণ্য, যে ক্ষেত্রে বিচার বিবেক, যে ক্ষেত্রে দয়া মায়া, সে ক্ষেত্র থেকে সম্পূর্ণ সরে যাবার পথ হঠাৎ আপনি যে খুলে গেছে। আমি তো একে কোনোদিন কামনা করিনি, এর জন্য প্রত্যাশা করে বসে থাকিনি,
আমার সমস্ত জীবনের দিকে তাকিয়ে দেখো, এর জন্য আমার তো কোনো জবাবদিহি নেই। এতদিন এক মনে আমি যার পূজা করে এলুম, বর দেবার বেলা এই যে এলো আর এক দেবতা। তাই সমস্ত দেশ যেমন জেগে উঠে সম্মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠেছে বন্দে মাতরম, আমার প্রাণ তেমনি করে তার সমস্ত শিরা উপশিরার কুহরে কুহরে আজ বাজিয়ে তুলেছে বন্দে কোন অজানাকে, অপূর্বকে, কোন সকল সৃষ্টি ছাড়াকে। দেশের সুরের সঙ্গে আমার জীবনের সুরের অদ্ভুত এই মিল। একদিন অনেক রাত্রে আস্তে আস্তে আমার বিছানা থেকে উঠে খোলা ছাদের উপর দাঁড়িয়েছি। আমাদের বাগানের পাঁচিল পেরিয়ে আধ পাকা ধানের ক্ষেত, তার উত্তরে গ্রামের ঘন গাছের ফাঁকের ভিতর দিয়ে নদীর জল এবং তারও পরপারে বনের রেখা। সমস্তই যেন বিরাট রাত্রির গর্ভের মধ্যে কোনো এক ভাবী সৃষ্টির ভুনের মতো অস্ফুট আকারে ঘুমিয়ে রয়েছে। আমি সামনের দিকে চেয়ে দেখতে পেয়েছি আমার দেশ দাঁড়িয়ে আছে আমারই মতো একটি মেয়ে। সে ছিল আপন আঙিনার কোণে, আজ তাকে হঠাৎ অজানার দিকে ডাক পড়েছে। সে কিছুই ভাববার সময় পেল না। সে চলেছে সামনের অন্ধকারে, একটা দ্বীপ জেলে নেবারও সবুর তার হয়নি। আমি জানি এই সুপ্ত রাত্রে তার বুক কেমন করে উঠতে পারে। আমি জানি যে দূর থেকে বাঁশি ডাকছে, ওর সমস্ত মন এমনি করে সেখানে ছুটে গেছে যে ওর মনে হচ্ছে যেন পেয়েছি, যেন পৌঁছেছি, যেন এখন চোখ বুজে চললেও কোনো ভয় নেই। না, এ তো মাতা নয়। সন্তানকে স্তন দিতে হবে, অন্ধকারের প্রদীপ জ্বালাতে হবে, ঘরের ধুলো ঝাড় দিতে হবে, সে কথা তো এর খেয়ালে আসে না। এ আজ অভিসারিকা, এ আমাদের বৈষ্ণব পদাবলীর দেশ। এ ঘর ছেড়েছে, কাজ ভুলেছে, এর আছে কেবল অন্তহীন আবেগ। সেই আবেগে সে চলেছে মাত্র, কিন্তু পথ কি, কোথায়, সে কথা তার মনেও নেই। আমি এই অন্ধকার রাত্রির অভিসারিকা। আমি ঘরও হারিয়েছি, পথও হারিয়েছি। উপায় এবং লক্ষ্য দুই আমার কাছে একেবারে ঝাপসা হয়ে গেছে। কেবল আছে আবেগ আর চলা। ওরে নিশাচরি, রাত যখন রাঙা হয়ে পোহাবে তখন ফেরবার পথের যে চিহ্নও দেখতে পাবি নে। কিন্তু ফিরবো কেন? মরবো? যে কালো অন্ধকার বাঁশি বাজালো সে যদি আমার সর্বনাশ করে, কিছুই যদি সে আমার বাকি না রাখে, তবে আর আমার ভাবনা কিসের? সব যাবে, আমার কণাও থাকবে না, চিহ্নও থাকবে না। কালোর মধ্যে আমার সব কালো একেবারে মিশিয়ে যাবে। তারপরে কোথায় ভালো, কোথায় মন্দ, কোথায় হাসি, কোথায় কান্না। সেদিন বাংলাদেশে সময়ের কলে পুরো স্টিম দেওয়া হয়েছিল। তাই যা সহজে হবার নয় তা দেখতে দেখতে ধাঁ ধাঁ করে হয়ে উঠছিল। বাংলাদেশের যে কোণে আমরা থাকি, এখানেও কিছু আর ঠেকিয়ে রাখা যায় না, এমনি মনে হতে লাগলো। এতদিন আমাদের এদিকে বাংলাদেশের অন্য অংশের চেয়ে বেগ কিছু কম ছিল। তার প্রধান কারণ, আমার স্বামী বাইরের দিক থেকে কারোর উপর কোনো চাপ দিতে চান না। তিনি বলতেন, দেশের নামে ত্যাগ যারা করবে তারা সাধক, কিন্তু দেশের নামে উপদ্রব যারা করবে তারা শত্রু। তারা স্বাধীনতার গোড়া কেটে স্বাধীনতার আগায় জল দিতে চায়। কিন্তু সন্দীপবাবু যখন এখানে এসে বসলেন, তার চেলারা চারদিক থেকে আনাগোনা করতে লাগলো। মাঝে মাঝে হাটে বাজারে বক্তৃতাও হতে থাকলো। তখন এখানেও ঢেউ উঠতে লাগলো। একদল স্থানীয় যুবক সন্দীপের সঙ্গে জুটে গেল। তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা গ্রামের কলঙ্ক। উৎসাহের দীপ্তির দ্বারা তারাও ভিতরে বাহিরে উজ্জ্বল হয়ে উঠল। এটা বেশ বোঝা গেল, দেশের হাওয়ার মধ্যে যখন আনন্দ বইতে থাকে তখন মানুষের বিকৃতি আপনি সেরে যায়। মানুষের পক্ষে সুস্থ, সবল, সরল হওয়া বড় কঠিন যখন দেশে আনন্দ থাকে না।
এই সময় সকলের চোখ পড়ল আমার স্বামীর এলাকা থেকে বিলিতি নুন, বিলিতি চিনি, বিলিতি কাপড় এখনো নির্বাসিত হয়নি। এমনকি আমার স্বামীর আমলারা পর্যন্ত এই নিয়ে চঞ্চল এবং লজ্জিত হয়ে উঠতে লাগলো। অথচ কিছুদিন পূর্বে আমার স্বামী যখন এখানে স্বদেশি জিনিসের আমদানি করেছিলেন, তখন এখানকার ছেলে বুড়ো সকলেই তা নিয়ে মনে মনে এবং প্রকাশ্যে হাসাহাসি করেছিল। দেশি জিনিসের সঙ্গে যখন আমাদের স্পর্ধার যোগ ছিল না, তখন তাকে আমরা মনে প্রাণে অবজ্ঞা করেছি। এখনো আমার স্বামী তা সেই দেশি ছুরিতে দেশি পেন্সিল কাটেন, খাগড়ার কলমে লেখেন, পিতলের ঘটিতে জল খান এবং সন্ধ্যার সময় সামাদানে দেশি বাতি জ্বালিয়ে লেখাপড়া করেন। কিন্তু তার এই অত্যন্ত সাদা ফিকে রঙের স্বদেশীতে আমাদের মনের মধ্যে কোনো রস পায়নি। বরঞ্চ তখন তার বসবার ঘরে আসবাবের দৈনে আমি বরাবর লজ্জা বোধ করে এসেছি। বিশেষত বাড়িতে যখন ম্যাজিস্ট্রেট কিংবা আর কোনো সাহেব শুভর আগমন হতো, আমার স্বামী হেসে বলতেন, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি অত বিচলিত হচ্ছ কেন? আমি বলতুম, ওরা যে আমাদের অসভ্য অজবুক মনে করবে। তিনি বলতেন, তা যখন মনে করবে তখন আমিও এই কথা মনে করব, ওদের সভ্যতা চামড়ার উপরকার সাদা পালিশ পর্যন্ত, বিশ্ব মানুষের ভিতরকার লাল রক্ত ধরা পর্যন্ত পৌঁছয়নি। ওর ডেস্কে একটি সামান্য পিতলের ঘটিকে উনি ফুলদানি করে ব্যবহার করতেন। কতদিন কোনো সাহেব আসবার খবর পেলে আমি লুকিয়ে সেটিকে সরিয়ে বিলিতি রঙিন কাঁচের ফুলদানিতে ফুল সাজিয়ে রেখেছি। আমার স্বামী বলতেন, দেখো বিমল, ফুলগুলি যেমন আত্মবিস্তৃত, আমার এই পিতলের ঘটিটিও তেমনি। কিন্তু তোমার এই বিলেতি ফুলদানি অত্যন্ত বেশি করে জানায় যে ও ফুলদানি, ওতে গাছের ফুল না রেখে পশমের ফুল রাখা উচিত। তখন এ সম্বন্ধে তার একমাত্র উৎসাহদাতা ছিলেন মেজরানী। তিনি একেবারে হাঁপিয়ে এসে বলতেন, ঠাকুরপো, শুনেছি আজকাল দিশি সাবান উঠেছে নাকি? আমাদের তো ভাই সাবান মাখার দিনই উঠে গেছে, তবে ওতে যদি সর্দি না থাকে তাহলে মাখতে পারি। তোমাদের বাড়িতে এসে অবধি ওই এক অভ্যেস হয়ে গেছে। অনেকদিন তো ছেড়েই দিয়েছি, তবু সাবান না মেখে আজও মনে হয় যেন স্নানটা ঠিক মতো হলো না। এতেই আমার স্বামী ভারী খুশি। বাক্স বাক্স দেশি সাবান আসতে লাগলো। সে কি সাবান না সাজিমাটির ডেলা আমি বুঝিনে। স্বামীর আমলে মেজরানী যে বিলিতি সাবান মাখতেন, আজও সমানে তাই চলেছে, একদিনও কামাই নেই। ওই দেশি সাবান দিয়ে তার কাপড় কাচা চলতে লাগলো। আর একদিন এসে বললেন, ভাই ঠাকুরপো, দিশি কলম নাকি উঠেছে? সে তো আমার চাই, মাথা খাও, আমাকে এক বান্ডিল। ঠাকুরপো মহা উৎসাহিত। কলমের নাম ধরে যত রকমের দাঁতনের কাঠি তখন বেরিয়েছিল, সব মেজরানির ঘরে বোঝাই হতে লাগলো। ওতে ওর কোনো অসুবিধা ছিল না, কেননা লেখাপড়ার সম্পর্ক ওর ছিল না বললেই হয়। ধোপার বাড়ির হিসেব সজনের ডাঁটা দিয়েও লেখা চলে, তাও দেখেছি। লেখবার বাক্সের মধ্যে ওর সেই পুরনো কালের হাতির দাঁতের কলমটি আছে। যখন কালে ভদ্রে লেখার শখ যায়, তখন ঠিক সেইটেরই উপর হাত পড়ে। আসল কথা, আমি যে আমার স্বামীর খেয়ালে যোগ দিইনে, সেইটাই কেবল জবাব দেবার জন্যই উনি এই কাণ্ডটি করতেন। অথচ আমার স্বামীকে ওর এই ছলনার কথা বলবার জো ছিল না। বলতে গেলেই তিনি এমন মুখ করে চুপ করে থাকতেন যে বুঝতুম উল্টো ফল হলো। এসব মানুষকে ঠকানোর হাত থেকে বাঁচাতে গেলেই ঠকতে হয়। মেজরানী সেলাই ভালোবাসেন। একদিন যখন সেলাই করছেন, তখন আমি স্পষ্টই তাকে বললুম, এ তোমার কি কাণ্ড? এদিকে তোমার ঠাকুরপুর সামনে দেশি কাঁচির নাম করতেই তোমার জিভ দিয়ে জল পড়ে, ওদিকে সেলাই করবার বেলা তুমি বিদেশি কাঁচি ছাড়া যে তোমার এক দণ্ডও চলে না। মেজরানী বললেন, তাতে দোষ হয়েছে কি? কত খুশি হয় বলো দেখি। ছোটবেলা থেকে ওর সঙ্গে যে একসঙ্গে বেড়েছি, তোদের মতো ওকে আমি হাসি মুখে কষ্ট দিতে পারিনি। পুরুষ মানুষ, ওর আর তো কোনো নেশা নেই। এক এই দিশি দোকান নিয়ে খেলা, আর ওর এক সর্বনেশে নেশা তুই। এইখানেই ও মজবে। আমি বললুম, যাই বলো,
পেটে এক মুখে এক ভালো নয়। মেজরানী হেসে উঠলেন, হলো সরলা, তুই যে দেখি বড্ড বেশি সিধে, একেবারে গুরু মহাশয় বেতকাঠির মতো। মেয়ে মানুষ অত সোজা নয়, সে নরম বলেই অমন একটু আধটু নুইয়ে থাকে, তাতে দোষ নেই। মেজরানী সেই কথাটি ভুলবো না। ওর এক সর্বনেশে নেশা তুই, এইখানেই ও মুচবে। আজ আমার কেবলই মনে হয় পুরুষ মানুষের একটা নেশা চায়, কিন্তু সে নেশা যেন মেয়ে মানুষ না হয়। আমাদের সুখসাগরের হাট এ জেলার মধ্যে মস্ত বড় হাট। এখানে জোলার এধারে নিত্য বাজার বসে, আর জোলার ওধারে প্রতি শনিবারে হাট বসে। বর্ষার পর থেকে এই হাট বেশি করে জমে, তখন নদীর সঙ্গে জোলার যোগ হয়ে যাতায়াতের পথ সহজ হয়ে যায়। তখন সুতো এবং আগামী শীতের জন্য গরম কাপড়ের আমদানি খুব বেড়ে ওঠে। সেই সময়টাতে দেশি কাপড় এবং দেশি নুন চিনির বিরোধ নিয়ে বাংলাদেশের হাটে হাটে তুমুল গন্ডগোল বেঁধেছে। আমাদের সকলেরই খুব একটা জেদ চড়ে গেছে। আমাকে সন্দীপ এসে বললেন, এত বড় একটা হাট বাজার আমাদের হাতে আছে, এটাকে আগাগোড়া স্বদেশী করে তুলতে হবে। এই এলাকা থেকে বিলেতি অলক্ষীকে কুলোর হাওয়া দিয়ে বিদেয় করা চাই। আমি কোমর বেঁধে বললুম, চাই বই কি? সন্দীপ বললেন, এ নিয়ে নিখিলের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, কিছুতে পেরে উঠলুম না। ও বলে বক্তৃতা পর্যন্ত চলবে, কিন্তু জবরদস্তি চলবে না। আমি একটু অহংকার করেই বললুম, আচ্ছা, আমি দেখছি। আমি জানি আমার উপর আমার স্বামীর ভালোবাসা কত গভীর। সেদিন আমার বুদ্ধি যদি স্থির থাকতো, তাহলে আমার পোড়া মুখ নিয়ে এমন দিনে সেই ভালোবাসার উপর দাবি করতে যেতে আমার লজ্জায় মাথা কাটা যেত। কিন্তু সন্দীপকে যে দেখাতে হবে আমার শক্তি কত, তার কাছে আমি যে শক্তিরূপিণী, তিনি তার আশ্চর্য ব্যাখ্যার দ্বারা বারবার আমাকে সেই কথাই বুঝিয়েছেন যে পরম শক্তি এক একজন বিশেষ মানুষের কাছে এক একজন বিশেষ মানুষেরই রূপে দেখা দেন। তিনি বলেন, আমরা বৈষ্ণব তত্ত্বের হ্লাদিনী শক্তিকে প্রত্যক্ষ দেখবার জন্যই এত ব্যাকুল হয়ে বেড়াচ্ছি। যখন কোথাও দেখতে পাই, তখনই স্পষ্ট বুঝতে পারি আমার অন্তরের যে ত্রিভঙ্গ বাঁশি বাজাচ্ছেন, তার বাঁশির অর্থটা কি। বলতে বলতে এক একদিন গান ধরতেন। যখন দেখা দাওনি রাধা, তখন বেজেছিল বাঁশি, এখন চোখে চোখে চেয়ে সূর্যে আমার গেল ভাসি। তখন নানা তানের ছলে ডাক দিয়েছে জলে স্থলে, এখন আমার সকল কাঁদা রাধার রূপে উঠল হাসি। এইসব কেবলই শুনতে শুনতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিমলা, আমি শক্তিতত্ত্ব, আমি রসতত্ত্ব, আমার কোনো বন্ধন নেই, আমার মধ্যে সমস্তই বাস্তব। আমি যা কিছুকে স্পর্শ করছি তাকে নতুন করে সৃষ্টি করছি, নতুন করে সৃষ্টি করছি আমার এই জগৎকে। আমার হৃদয়ের পরশমণি ছোঁয়াবার আগে শরতের আকাশে এত সোনা ছিল না। আর মুহূর্তে আমি নতুন করে অনুভব করছি ওই বীরকে, ওই সাধককে, ওই আমার ভক্তকে, ওই জ্ঞানে উজ্জ্বল, তেজে দীপ্ত, ভাবের রসে অভিষিক্ত অপূর্ব প্রতিভাকে। আমি যে স্পষ্ট অনুভব করছি ওর মধ্যে প্রতিক্ষণে আমি নতুন প্রাণ ঢেলে দিচ্ছি। ও যে আমারই সৃষ্টি। সেদিন অনেক অনুরোধ করে সন্দীপ তার একটি বিশেষ ভক্ত বালক অমূল্যচরণকে আমার কাছে এনেছিলেন। একদণ্ড পরেই আমি দেখতে পেলুম তার চোখের তারার মধ্যে একটা নূতন দীপ্তি জ্বলে উঠল। বুঝলুম সে আদ্যা শক্তিকে দেখতে পেয়েছে। বুঝলুম ওর রক্তের মধ্যে আমার এই সৃষ্টির কাজ আরম্ভ হয়েছে। পরদিন সন্দীপ আমাকে এসে বললেন, এ কি মন্ত্র তোমার? ও বালক তো আর সেই বালক নেই। ওর এক মুহূর্তে শিখা ধরে গেছে। তোমার এই আগুনকে ঘরের মধ্যে লুকিয়ে রাখবে কে? একে একে সবাই আসবে। একটি একটি করে প্রদীপ জ্বলতে জ্বলতে একদিনে দেশে দেওয়ালির উৎসব লাগবে। নিজের এই মহিমার নেশায় মাতাল হয়েই আমি মনে মনে ঠিক করেছিলুম ভক্তকে আমি বরদান করব। আর এও আমার মনে ছিল, আমি যা চাইব তাকে কেউ ঠেকাতে পারবে না।
সেদিন সন্দীপের কাছ থেকে ফিরে এসেই চুল খুলে আমি নতুন করে চুল বাঁধলুম। ঘাড়ের থেকে এঁটে চুলগুলো মাথার উপরের দিকে টেনে তুলে আমার মেয়ে মামাকে একবার খোঁপা বাঁধতে শিখিয়েছিলেন। আমার স্বামী আমার সেই খোঁপা খুব ভালোবাসতেন। তিনি বলতেন, ঘাড় জিনিসটা যে কত সুন্দর হতে পারে তা বিধাতা কালিদাসের কাছে প্রকাশ না করে আমার মতো অকবির কাছে খুলে দেখালেন। কবি হয়তো বলতেন পদ্মের মৃণাল, কিন্তু আমার কাছে মনে হয় যেন মশাল। তার ঊর্ধ্বে তোমার কালো খোঁপার কালো শিখা উপরের দিকে জ্বলে উঠেছে। এই বলে তিনি আমার সেই চুল তোলা ঘাড়ের উপর, হায় রে, সে কথা আর কেন। তারপরে তাকে ডেকে পাঠালুম। আগে এমন ছোটখাটো সত্য মিথ্যা নানায় ছুতোই তার ডাক পড়ত। কিছুদিন তাকে ডাকবার সব উপলক্ষই বন্ধ হয়ে গেছে, বানাবার শক্তিও নেই। নিখিলেশের আত্মকথা। পঞ্চু স্ত্রী যক্ষায় ভুগে ভুগে মরেছে। পঞ্চুকে প্রায়শ্চিত্ত করতে হবে। সমাজ হিসেব করে বলেছে খরচ লাগবে 23 টাকা। আমি রাগ করে বললুম, নাই বা করলি প্রায়শ্চিত্ত, তোর ভয় কিসের? সে ক্লান্ত গরুর মতো তার ধৈর্য ভাবপূর্ণ চোখ তুলে বললে, মেয়েটি আছে, বিয়ে দিতে হবে, আর বউয়েরও তো গতি করা চায়। আমি বললুম, পাপী যদি হয়ে থাকে এতদিন ধরে তার প্রায়শ্চিত্ত তো কম হয়নি। সে বললে, আগে কম কি, ডাক্তার খরচায় জমি জামা কিছু বিক্রি আর সমস্তই বন্ধক পড়ে গেছে, কিন্তু দান দক্ষিণে ব্রাহ্মণ ভোজন না হলে তো খালাস পায়নে। তর্ক করে কি হবে? মনে মনে বললুম যে ব্রাহ্মণ ভোজন করে তাদের পাপের প্রায়শ্চিত্ত কবে হবে? একে তো পঞ্চু বরাবরই উপবাসের ধার ঘেঁষে কাটিয়েছে, তার উপরে এই স্ত্রীর চিকিৎসা এবং সৎকার উপলক্ষে সে একেবারে অগাধ জলে পড়ল। এই সময় কোনো রকম করে একটা সান্ত্বনা পাবার জন্যে সে এক সন্ন্যাসী সাধুর চেলাগিরি শুরু করলে। তাতে হলো এই, তার ছেলেমেয়েরা যে খেতে পাচ্ছে না সেইটি ভুলে থাকবার একটা নেশায় সে ডুবে রইল। বুঝে নিলে সংসারটা কিছুই না, সুখ যেমন নেই তেমনি দুঃখটাও স্বপ্ন মাত্র। অবশেষে একদিন রাত্রে ছেলে মেয়ে চারটিকে ভাঙা ঘরে ফেলে রেখে সে বৈরাগী হয়ে বেরিয়ে চলে গেল। এসব কথা আমি কিছুই জানতুম না। আমার মনটার মধ্যে তখন সুরাসুরের মন্থন চলছিল। মাস্টার মশাই যে পঞ্চুর ছেলে মেয়েগুলিকে নিজের বাসায় রেখে মানুষ করছেন সে কথাও আমাকে জানাননি। তখন তার নিজের ছেলে তার বউকে নিয়ে রেঙ্গুনে চলে গেছে, ঘরে তিনি একলা, তার আবার সমস্ত দিন স্কুল। এমনি করে যখন 1 মাস কেটে গেছে তখন একদিন সকালবেলায় পঞ্চু এসে উপস্থিত। তার বৈরাগ্যের ঘোর ভেঙেছে। যখন তার বড় ছেলে মেয়ে দুটি তার কোলের কাছে মাটির উপর বসে তাকে জিজ্ঞাসা করলে, বাবা তুই কোথায় গিয়েছিলি? সব ছোট ছেলেটি তার কোল দখল করে বসলে, আর সেজ মেয়েটি পিঠের উপর পড়ে তার গলা জড়িয়ে ধরলে। তখন কান্নার পর কান্না, কিছুতে আর কান্না থামতে চায় না। বলতে লাগলো, মাস্টার বাবু, এগুলোকে দুবেলা পেট ভরে খাওয়াবার যে শক্তিও নেই, আবার এদের ফেলে রেখে দৌড় মারবো সে মুক্তিও নেই। এমন করে বেঁধে মারো কেন? আমি কি পাপ করেছিলুম? এদিকে যে ব্যবসাটুকু ধরে কোনো মতে তার দিন চলছিল তার সূত্র ছিন্ন হয়ে গেছে। প্রথম দিন কতক ওই যে মাস্টার মশাইয়ের ওখানে সে বাসা পেলে সেইটিকে সে টেনে চলতে লাগলো। তার নিজের বাড়িতে নড়বার নাম পর্যন্ত করতে চায় না। শেষকালে মাস্টার মশাই তাকে বললেন, পঞ্চু তুমি বাড়ি যাও, নইলে তোমার ঘর দুয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে কিছু টাকা ধার দিচ্ছি, তুমি কাপড়ের ব্যবসা করে অল্প অল্প করে শোধ দিও। প্রথমটা পঞ্চুর মনে একটু খেদ হলো,
মনে করলে দয়া ধর্ম বলে একটা জিনিস জগতে নেই। তারপরে টাকাটা নেবার বেলায় মাস্টারমশাই যখন হ্যান্ড নোট লিখিয়ে নিলেন, তখন ভাবলে শোধ তো করতে হবে, এমন উপকারের মূল্য কি? মাস্টারমশাই কাউকে বাইরের দিকে দান করে ভিতরের দিকে ঋণী করতে নিতান্ত নারাজ। তিনি বলেন, মনের ইজ্জত চলে গেলে মানুষের জাত মারা যায়। হ্যান্ড নোটে টাকা নেওয়ার পর পঞ্চু মাস্টারমশাইকে খুব বড় করে প্রণাম করতে আর পারলে না, পায়ের ধুলোটা বাদ পড়ল। মাস্টারমশাই মনে মনে হাসলেন, তিনি প্রণামটা খাটো করতে পারলেই বাঁচেন। তিনি বললেন, আমি শ্রদ্ধা করব, আমাকে শ্রদ্ধা করবে, মানুষের সঙ্গে এই সম্বন্ধই আমার খাঁটি, ভক্তি আমার পাওনার অতিরিক্ত। পঞ্চু কিছু ধুতি শাড়ি, কিছু শীতের কাপড় কিনে আনিয়ে চাষিদের ঘরে ঘরে বেচে বেড়াতে লাগলো। নগদ দাম পেত না বটে, কিন্তু কিছু বা ধান, কিছু বা পাট, কিছু বা অন্য ফসল যা হাতে হাতে আদায় করে আনতো, সেটা দামে কাটা যেত না। 2 মাসের মধ্যে সে মাস্টারমশাইয়ের এক কিস্তি সুদ এবং আসলের কিছু শোধ করে দিল, এবং এই ঋণ শোধের অংশ প্রণামের চেয়ে কাটান পড়ল। পঞ্চু নিশ্চয়ই মনে করতে লাগলো, মাস্টারমশাইকে সে যে একদিন গুরু বলে ঠাউরেছিল, ভুল করেছিল, লোকটার কাঞ্চনের প্রতি দৃষ্টি আছে। এই রকমে পঞ্চুর দিন চলে যাচ্ছিল। এমন সময় স্বদেশীর বান খুব প্রবল হয়ে এসে পড়ল। আমাদের এবং আশেপাশের গ্রাম থেকে যেসব ছেলে কলকাতার স্কুলে কলেজে পড়তো, তারা ছুটির সময় বাড়ি ফিরে এলো। তাদের অনেকে স্কুল কলেজ ছেড়ে দিলে। তারা সবাই সন্দীপকে দলপতি করে স্বদেশী প্রচারে মেতে উঠল। এদের অনেকেই আমার অবৈতনিক স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে গেছে। অনেককেই আমি কলকাতায় পড়াবার বৃত্তি দিয়েছি। এরা একদিন দল বেঁধে আমার কাছে এসে উপস্থিত। বললে, আমাদের সুখসায়রের হাট থেকে বিলেতি সুতো ব্যাপার প্রভৃতি একেবারে উঠিয়ে দিতে হবে। আমি বললুম, সে আমি পারবো না। তারা বললে, কেন, আপনার লোকসান হবে? বুঝলুম কথাটা আমাকে একটু অপমান করে বলবার জন্যে। আমি বলতে যাচ্ছিলুম, আমার লোকসান নয়, গরিবের লোকসান। মাস্টারমশাই ছিলেন, তিনি বলে উঠলেন, হ্যাঁ, ওর লোকসান বই কি, সে লোকসান তো তোমাদের নয়। তারা বললে, দেশের জন্যে? মাস্টারমশাই তাদের কথা চাপা দিয়ে বললেন, দেশ বলতে মাটি তো নয়, এই সমস্ত মানুষই তো। তা তোমরা কোনোদিন একবার চোখের কোণে এদের দিকে তাকিয়ে দেখেছ? আর আজ হঠাৎ মাঝখানে পড়ে এরা কি নুন খাবে আর কি কাপড় পরবে তাই নিয়ে অত্যাচার করতে এসেছ? এরা সইবে কেন, আর এদের সইতে দেব কেন? তারা বললে, আমরা নিজেরাও তো দেশি নুন, দেশি চিনি, দেশি কাপড় ধরেছি। তিনি বললেন, তোমাদের মনে রাগ হয়েছে, জেদ হয়েছে, তাই নেশায় তোমরা যা করছো খুশি হয়ে করছো। তোমাদের পয়সা আছে, তোমাদের 2 পয়সা বেশি দিয়ে দিশি জিনিস কিনছো। তোমাদের এই খুশিতে ওরা তো বাধা দিচ্ছে না, কিন্তু ওদের তোমরা যা করাতে চাচ্ছ সেটা কেবল জোরের উপরে। ওরা প্রতিদিনই মরণ বাঁচানে টানাটানিতে পড়ে ওদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছে একমাত্র কোনো মতে টিকে থাকার জন্যে। ওদের কাছে 2 পয়সার দাম কত সে তোমরা কল্পনাও করতে পারবে না। ওদের সঙ্গে তোমাদের তুলনা কোথায়? জীবনের মহলে বারবার তোমরা এক কোঠায়, আর ওরা 1 কোঠা কাটিয়ে এসেছে। আর আজ তোমাদের দায় ওদের কাঁধের উপর চাপাতে চাও? তোমাদের রাগের ঝাল ওদের দিয়ে মিটিয়ে নেবে? আমি তো একে কাপুরুষতা মনে করি। তোমরা নিজে যতদূর পর্যন্ত পারো করো, মরণ পর্যন্ত। আমি বুড়ো মানুষ, নেতা বলে তোমাদের নমস্কার করে পিছনে পিছনে চলতে রাজি আছি, কিন্তু এই গরিবদের স্বাধীনতা দলন করে তোমরা যখন স্বাধীনতার জয় পতাকা আস্ফলন করে বেড়াবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো। তাতে যদি মরতে হয় সেও স্বীকার। তারা প্রায় সকলেই মাস্টারমশাইয়ের ছাত্র। স্পষ্ট কোনো কটু কথা বলতে পারল না,
কিন্তু রাগে তাদের রক্ত গরম হয়ে বুকের মধ্যে ফুটতে লাগলো। আমার দিকে চেয়ে বললে, দেখুন, সমস্ত দেশ আজ যে ব্রত গ্রহণ করেছে, কেবল আপনি তাতে বাধা দেবেন? আমি বললুম, আমি বাধা দিতে পারি এমন সাধ্য আমার কি আছে? আমি বরং প্রাণপণে তার আনুকূল্য করব। MA ক্লাসের ছাত্রটি বাঁকা হাসি হেসে বললে, কি আনুকূল্যটা করছেন? আমি বললুম, দেশি মিল থেকে দেশি কাপড়, দেশি সুতো আনিয়ে আমাদের হাটে রাখিয়েছি। এমনকি অন্য এলাকার হাটেও আমাদের সুতো পাঠায়। সে ছাত্রটি বলে উঠল, কিন্তু আমরা আপনার হাটে গিয়ে দেখে এসেছি, আপনার দেশি সুতো কেউ কিনছে না। আমি বললুম, সে দোষ আমার নয়, আমার হাটেরও নয়। তার একমাত্র কারণ সমস্ত দেশ তোমাদের ব্রত নেয়নি। মাস্টারমশাই বললেন, শুধু তাই নয়, যারা ব্রত নিয়েছে তারা বিব্রত করবারই ব্রত নিয়েছে। তোমরা চাও যারা ব্রত নেয়নি তারাই ওই সুতো কিনে যারা ব্রত নেয়নি এমন লোককে দিয়ে কাপড় বোনাবে, আর যারা ব্রত নেয়নি তাদের দিয়ে ওই কাপড় কেনাবে। কি উপায়? না, তোমাদের গায়ের জোরে আর জমিদারের পেয়াদার তারায়। অর্থাৎ ব্রত তোমাদের, কিন্তু উপবাস করবে ওরা, আর উপবাসের পালন করবে তোমরা। সায়েন্স ক্লাসের ছেলেটি বললে, আচ্ছা বেশ, উপবাসের কোন অংশটা আপনারাই নিয়েছেন শুনি? মাস্টারমশাই বললেন, শুনবে, দেশি মিল থেকে নিখিলের সেই সুতো নিখিলকেই কিনতে হচ্ছে। নিখিলই সেই সুতোই জোলাদের দিয়ে কাপড় বোনাচ্ছে, তাদের স্কুল খুলে বসেছে। তারপরে বাবাজির যেরকম ব্যবসা বুদ্ধি, তাতে সেই সুতোই গামছা যখন তৈরি হবে তখন তার দাম দাঁড়াবে কিং খাবের টুকরোর মতো। সুতরাং সে গামছা নিজেই কিনে উনি বসবার ঘরের পর্দা খাটাবেন। সে পর্দায় ওর ঘরের আব্রু থাকবে না। ততদিনে তোমাদের যদি ব্রত সাঙ্গ হয়, তখন দেশি কারুকার্যের নমুনা দেখে তোমরাই সবচেয়ে চেঁচিয়ে হাসবে। আর কোথাও সেই রঙিন গামছার অর্ডার এবং আদর মেলে সেই ইংরেজদের কাছে। এতদিন ওর কাছে আছি, মাস্টারমশাইয়ের এমনতম শান্তিভঙ্গ হতে আমি কোনোদিন দেখিনি। আমি বেশ বুঝতে পারলুম, কিছুদিন থেকে ওর হৃদয়ের মধ্যে একটা বেদনা নিঃশব্দে জমে আসছে। সে কেবল আমাকে ভালোবাসেন বলে। সেই বেদনাতেই ওর ধৈর্যের বাঁধ ভিতরে ভিতরে ক্ষয় করে দিয়েছে। মেডিকেল কলেজের ছাত্র বলে উঠল, আপনারা বয়সে বড়, আপনাদের সঙ্গে তর্ক আমরা করব না। তাহলে এক কথায় বলুন, আপনাদের হাট থেকে বিলেতি মাল আপনারা সরাবেন না? আমি বললুম, না, সরাবো না, কারণ সে মাল আমার নয়। MA ক্লাসের ছাত্রটি ঈষৎ হেসে বললেন, কারণ তাতে আপনার লোকসান আছে। মাস্টারমশাই বললেন, হ্যাঁ, তাতে ওর লোকসান আছে, সুতরাং সে উনিই বুঝবেন। তখন ছাত্রেরা সকলে উচ্চস্বরে বন্দে মাতরং বলে চিৎকার করে বেরিয়ে গেল। এর কিছুদিন পরে মাস্টারমশাই পঞ্চুকে আমার কাছে নিয়ে এসে উপস্থিত। ব্যাপার কি? ওদের জমিদার হরিশ কুণ্ডু পঞ্চুকে 100 টাকা জরিমানা করেছে। কেন? ওর অপরাধ কি? ও বিলেতি কাপড় বেচেছে। ও জমিদারকে গিয়ে হাতে পায়ে ধরে বললে পরের কাছে ধার করা টাকায় কাপড় কখানা কিনেছে, ওইগুলো বিক্রি হয়ে গেলেই ও এমন কাজ আর কখনো করবে না। জমিদার বললে সে হচ্ছে না, আমার সামনে কাপড়গুলো পুড়িয়ে ফেল, তবে ছাড়া পাবি। ও থাকতে না পেরে হঠাৎ বলে ফেললে, আমার তো সে সামর্থ্য নেই, আমি গরিব, আপনার যথেষ্ট আছে, আপনি দাম দিয়ে কিনে নিয়ে পুড়িয়ে ফেলুন। শুনে জমিদার লাল হয়ে উঠে বললে, হারামজাদা, কথা কইতে শিখছ বটে, লাগাও জুতি। এই বলে এক চোট অপমান তো হয়েই গেল, তারপরে 100 টাকা জরিমানা। এরাই সন্দীপের পিছনে পিছনে চিৎকার করে বেড়ায়, বন্দে মাতরং। এরা দেশ সেবক।
কাপড়ের কি হলো? উড়িয়ে ফেলেছে। সেখানে আর কি ছিল? লোকের সংখ্যা ছিল না। তারা চিৎকার করতে লাগলো, বন্দে মাতরম। সেখানে সন্দীপ ছিলেন। তিনি এক মুঠো ছাই তুলে নিয়ে বললেন, ভাই সব, বিলেতি ব্যবসার অন্ত্যেষ্টি সৎকারে তোমাদের এই গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল। এই ছাই পবিত্র। এই ছাই গায়ে মেখে ম্যানচেস্টারের জাল কেটে ফেলে নাগা সন্ন্যাসী হয়ে তোমাদের সাধনা করতে বেরোতে হবে। আমি পঞ্চুকে বললুম, পঞ্চু, তোমাকে ফৌজদারি করতে হবে। পঞ্চু বললে, কেউ সাক্ষী দেবে না। কেউ সাক্ষী দেবে না? সন্দীপ, সন্দীপ। সন্দীপ তার ঘর থেকে বেরিয়ে এসে বললে, কি ব্যাপারটা কি? এই লোকটার কাপড়ের বস্তা ওর জমিদার তোমার সামনে পুড়িয়েছে, তুমি সাক্ষী দেবে না? সন্দীপ হেসে বললে, দেব বই কি, কিন্তু আমি যে ওর জমিদারের পক্ষের সাক্ষী। আমি বললুম, সাক্ষী আবার জমিদারের পক্ষে কি? সাক্ষী তো সত্যের পক্ষে। সন্দীপ বললে, যেটা ঘটেছে সেটাই বুঝি একমাত্র সত্য? আমি জিজ্ঞাসা করলুম, অন্য সত্যটা কি? সন্দীপ বললে, যেটা ঘটা দরকার, যে সত্যকে আমাদের গড়ে তুলতে হবে, সেই সত্যের জন্য অনেক মিথ্যে চাই। যেমন মায়া দিয়ে এই জগৎ গড়া হচ্ছে। পৃথিবীতে যারা সৃষ্টি করতে এসেছে তারা সত্যকে মানে না, তারা সত্যকে বানায়। অতএব তোমরা যাকে মিথ্যা সাক্ষী বলো, আমি সেই মিথ্যে সাক্ষী দেব। যারা রাজ্য বিস্তার করেছে, সাম্রাজ্য গড়েছে, সমাজ বেঁধেছে, ধর্ম সম্প্রদায় স্থাপন করেছে, তারাই তোমাদের বাঁধা সত্যের আদালতে বুক ফুলিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে এসেছে। যারা শাসন করবে তারা মিথ্যেকে ডরায় না। যারা শাসন মানবে তাদের জন্যেই সত্যের লোহার শিকল। তোমরা কি ইতিহাস পড়নি? তোমরা কি জানো না, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞে পলিটিক্সের খিচুড়ি তৈরি হচ্ছে, সেখানে মাল মশলাগুলো সব মিথ্যে? জগতে অনেক খিচুড়ি পাকানো হয়েছে এখন। না গো, তোমরা খিচুড়ি পাকাবে কেন? তোমাদের টুটি চেপে ধরে খিচুড়ি গেলাবে, বঙ্গ বিভাগ করবে, বলবে তোমাদের সুবিধের জন্যেই। শিক্ষার দরজা এঁটে বন্ধ করতে থাকবে, বলবে তোমাদেরই আদর্শ তুচ্ছ করে তোলবার জন্যে। তোমরা সাধু হয়ে অশ্রুপাত করতে থাকবে, আর আমরা অসাধু হয়ে মিথ্যের দুর্গ শক্ত করে বানাবো। তোমাদের অশ্রু টিকবে না, কিন্তু আমাদের দুর্গ টিকবে। মাস্টারমশাই আমাকে বললেন, এসব তর্ক করবার কথা নয় নিখিল। আমাদের ভিতরে এবং সকলের মূলেই যে একটা বিরাট সত্য আছে, এ কথা যে লোক নিজের ভিতর থেকেই উপলব্ধি না করতে পারে, সে লোক কেমন করে বিশ্বাস করবে যে সেই অন্তরতম সত্যকেই সমস্ত আবরণ মোচন করে প্রকাশ করায় মানুষের চরম লক্ষ্য, বাইরের জিনিসকে স্তূপাকার করে তোলার লক্ষ্য নয়। সন্দীপ হেসে উঠে বললে, আপনার এ কথা মাস্টারমশাইয়ের মতো কথাই হয়েছে। এসব কেবল বইয়ের পাতায় দেখা যায়। চোখের পাতায় দেখেছি বাইরের জিনিসকে স্তূপাকার করে তোলাই মানুষের চরম লক্ষ্য। আর সেই লক্ষ্যকে যারা বড় রকম করে সাধন করছে, তারা ব্যবসার বিজ্ঞাপনে প্রতিদিন বড় বড় অক্ষরে মিথ্যে কথা বলে। তারা রাষ্ট্রনীতির সদর খাতায় খুব মোটা কলমে জাল হিসেব লেখে। তাদের খবরের কাগজ মিথ্যার বোঝায় জাহাজ। আর মাছি যেমন করে সান্নিপাতিক জ্বরের বীজ বহন করে, তাদের ধর্মপ্রচারকেরা তেমনি করে মিথ্যাকে ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়। আমি তাদেরই শিষ্য। আমি যখন কংগ্রেসের দলে ছিলুম, তখন আমি বাজার বুঝে আধশের সত্যে 15.5 জল মেশাতে কিছু মাত্র লজ্জা করিনি। আজ আমি যে দল থেকে বেরিয়ে এসেছি, আজও আমি এই ধর্মনীতিকেই সার জেনেছি যে সত্য মানুষের লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে ফল লাভ। মাস্টারমশাই বললেন, সত্য ফল লাভ। সন্দীপ বললে,
হ্যাঁ, সেই ফসল মিথ্যের আবাদে তবে ফলে, পায়ের নিচের মাটি একেবারে চিঁড়ে গুঁড়িয়ে ধুলো করে দিয়ে তবে সেই ফসল ফলে। আর যা সত্য, যা আপনি জন্মায়, সে হচ্ছে আগাছা, কাঁটা গাছ। তার থেকে যারা ফলের আশা করে তারা কীটপতঙ্গের দল। এই বলে সন্দীপ বেগে বেরিয়ে চলে গেল। মাস্টার মশাই একটু হেসে আমার দিকে চেয়ে বললেন, জানো নিখিল, সন্দীপ অধার্মিক নয়, ও বিধার্মিক। ও অমাবস্যার চাঁদই বটে, কিন্তু ঘটনাক্রমে পূর্ণিমার উল্টো দিকে গিয়ে পড়েছে। আমি বললুম, সেজন্যই চিরদিনে ওর সঙ্গে আমার মতের মিল নেই, কিন্তু ওর প্রতি আমার স্বভাবের আকর্ষণ আছে। ও আমার অনেক ক্ষতি করেছে, আরো করবে, কিন্তু ওকে আমি অশ্রদ্ধা করতে পারিনি। তিনি বললেন, সে আমি ক্রমে বুঝতে পারছি। আমি অনেকদিন আশ্চর্য হয়ে ভেবেছি, সন্দীপকে এতদিন তুমি কেমন করে সহ্য করে আছো। এমনকি একদিন আমার সন্দেহ হয়েছে এর মধ্যে তোমার দুর্বলতা আছে। এখন দেখতে পাচ্ছি ওর সঙ্গে তোমার কথারই মিল নেই, কিন্তু ছন্দের মিল রয়েছে। আমি কৌতুক করে বললুম, মিত্রে মিত্রে মিলে অমিত্রাক্ষর। হয়তো আমাদের ভাগ্যকবি প্যারাডাইস লস্টের মতো একটা এপিক লিখবার সংকল্প করেছেন। মাস্টার মশাই বললেন, এখন পঞ্চুকে নিয়ে কি করা যায়? আমি বললুম, আপনি বলেছিলেন যে বিঘে কয়েক জমির ওপর পঞ্চুর বাড়ি আছে, এটাতে অনেক দিন থেকে ওর মৌরসী সত্ত্ব জন্মেছে। সেই সত্ত্ব কাটিয়ে দেবার জন্য ওর জমিদার অনেক চেষ্টা করছে। ওর এই জমিটা আমি কিনে নিয়ে ওইখানেই ওকে আমার প্রজা করে রেখে দিতে পারি। আর 100 টাকার জরিমানা, সে জরিমানার টাকা কিসের থেকে আদায় হবে? জমি যে আমার হবে। আর ওর কাপড়ের বস্তা আমি আনিয়ে দিচ্ছি। আমার প্রজা হয়ে ও যেমন ইচ্ছে বিক্রি করুক, দেখি ওকে কে বাধা দেয়। পঞ্চু হাত জোর করে বললে, হুজুর, রাজায় রাজায় লড়াই হয়। পুলিশের দারোগা থেকে উকিল ব্যারিস্টার পর্যন্ত শকুনি গৃহিণীর পাল জমে যাবে। সবাই দেখে আমোদ করবে, কিন্তু মরবার বেলায় আমি মরব। কেন, তোর কি করবে? ঘরে আমার আগুন লাগিয়ে দেবে, ছেলে মেয়ে শুদ্ধ নিয়ে পুরব। মাস্টারমশাই বললেন, আচ্ছা, তোর ছেলে মেয়েরা কিছুদিন আমার ঘরেই থাকবে, তুই ভয় করিস নে। তোর ঘরে বসে তুই যেমন ইচ্ছে ব্যবসা কর, কেউ তোর গায়ে হাত দিতে পারবে না। অন্যায়ের কাছে তুই হার মেনে পালাবি, এ আমি হতে দেব না। যত সইব বোঝা ততই বাড়বে। সেদিনই পঞ্চুর জমি কিনে রেজিস্ট্রি করে আমি দখল করে বসলুম। তারপর থেকে ঝুটোপুটি চলল। পঞ্চুর বিষয় সম্পত্তি ওর মাতামহের। পঞ্চু ছাড়া তার ওয়ারিশ কেউ ছিল না, এই কথাই সকলের জানা। হঠাৎ কোথা থেকে এক মামি এসে জুটে জীবন সত্ত্বের দাবি করে তার পুটলি আর প্যাটরা, হরিনামের ঝুলি এবং একটি প্রাপ্তবয়স্ক বিধবা ভাইজি নিয়ে পঞ্চুর ঘরের মধ্যে উপস্থিত। পঞ্চু অবাক হয়ে বললে, আমার মামি তো বহুকাল হলো মারা গেছে। তার উত্তর, প্রথম পক্ষের মামি মারা গেছে বটে, দ্বিতীয় পক্ষের অভাব হয়নি, কিন্তু মামার মৃত্যুর অনেক পরে যে মামি মরেছে, দ্বিতীয় পক্ষের তো সময় ছিল না। স্ত্রীলোকটি স্বীকার করলে দ্বিতীয় পক্ষটি মৃত্যুর পরের নয়, মৃত্যুর পূর্বের। সতীনের ঘর করবার ভয়ে বাপের বাড়িতে ছিল। স্বামীর মৃত্যুর পর প্রবল বৈরাগ্যে সে বৃন্দাবন চলে যায়। কুণ্ডু জমিদারের আমলারা এসব কথা কেউ কেউ জানে, বোধ করি প্রজাদেরও কারো কারো জানা আছে। আর জমিদার যদি জোরে হাঁক দেয়, তবে বিবাহের সময় যারা নিমন্ত্রণ খেয়েছিল তারাও বেরিয়ে আসতে পারে। সেদিন দুপুরবেলা পঞ্চুর এই দুর্গ্রহ নিয়ে আমি যখন খুব ব্যস্ত আছি, এমন সময় অন্তঃপুর থেকে বিমলা আমাকে ডেকে পাঠালেন। আমি চমকে উঠলুম। জিজ্ঞাসা করলুম,
কে ডাকছে? বললে, রানীমা। বড় রানীমা? না, ছোট রানীমা। ছোট রানী? মনে হলো 100 বছর ছোট রানী আমাকে ডাকেনি। বৈঠকখানা ঘরে সবাইকে বসিয়ে রেখে আমি অন্তঃপুরে চললুম। শোবার ঘরে বিমলাকে দেখে আরো আশ্চর্য হলুম। যখন দেখা গেল সর্বাঙ্গে বেশি নয়, অথচ বেশ একটু সাজের আভাস আছে। কিছুদিন এই ঘরটার মধ্যেও যত্নের লক্ষণ দেখিনি। সব এমন এলোমেলো হয়ে গিয়েছিল যে মনে হতো যেন ঘরটা শুদ্ধ অন্যমনস্ক হয়ে গেছে। ওরই মধ্যে আগেকার মতো আজ একটু পারিপাট্য দেখতে পেলুম। আমি কিছু না বলে বিমলার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইলুম। বিমলার মুখ একটু লাল হয়ে উঠল। সে ডান হাত দিয়ে তার বাঁ হাতের বালা দ্রুত বেগে ঘোরাতে ঘোরাতে বললে, দেখো, সমস্ত বাংলাদেশের মধ্যে কেবল আমাদের এই হাটটার মধ্যে বিলিতি কাপড় আসছে। এটা কি ভালো হচ্ছে? আমি জিজ্ঞাসা করলুম, কি করলে ভালো হয়? ওই জিনিসগুলো বের করে দিতে বলো না। জিনিসগুলো তো আমার নয়। কিন্তু হাট তো তোমার। হাট আমার চেয়ে তাদের অনেক বেশি যারা ওই হাটে জিনিস কিনতে আসে। তারা দেশি জিনিস কিনুক না। যদি কেনে তো আমি খুশি হব, কিন্তু যদি না কেনে, সে কি কথা? ওদের এত বড় আসপর্দা হবে? তুমি হলে। আমার সময় অল্প, এ নিয়ে তর্ক করে কি হবে? আমি অত্যাচার করতে পারবো না। অত্যাচার তো তোমার নিজের জন্য নয়, দেশের জন্য। দেশের জন্য অত্যাচার করা দেশের উপরেই অত্যাচার করা, সে কথা তুমি বুঝতে পারবে না। এই বলে আমি চলে এলুম। হঠাৎ আমার চোখের সামনে সমস্ত জগৎ যেন দীপ্যমান হয়ে উঠল। মাটির পৃথিবীর ভার যেন চলে গেছে। সে যে আপনার জীব পালনের সমস্ত কাজ করেও আপনার নিরন্তর বিকাশের সমস্ত পর্যায়ের ভিতরেও একটি অদ্ভুত শক্তির বেগে দিন রাত্রিকে জপমালার মতো ফেরাতে ফেরাতে যুগে যুগে আকাশের মধ্যে ছুটে চলেছে, সেটা আমি আমার রক্তের মধ্যে অনুভব করলুম। কর্মভারের সীমা নেই, অথচ মুক্তিবেগেরও সীমা নেই। কেউ বাঁধবে না, কেউ বাঁধবে না, কিছুতেই বাঁধবে না। অকস্মাৎ আমার মনের গভীরতা থেকে একটা বিপুল আনন্দ যেন সমুদ্রের জলস্তম্ভের মতো আকাশের মেঘকে গিয়ে স্পর্শ করলে। নিজেকে বারবার জিজ্ঞাসা করলুম, হঠাৎ তোমার এ কি হলো? প্রথমটা স্পষ্ট উত্তর পাওয়া গেল না। তারপরে পরিষ্কার বুঝলুম, এই কয়দিন যে বন্ধন দিন রাত আমার মনের ভিতরে এমন পীড়া দিয়েছে, আজ তার একটা মস্ত ফাঁক দেখা গেল। আমি ভারী আশ্চর্য হলুম, আমার মনের মধ্যে কোনো ঘোর ছিল না। ফটোগ্রাফের প্লেটে যেরকম করে ছবি পড়ে, আমার দৃষ্টিতে বিমলার সমস্ত কিছু তেমনি করে অঙ্কিত হলো। আমি স্পষ্ট দেখতে পেলুম বিমলা আমার কাছ থেকে কাজ আদায় করার জন্য বিশেষ করে সাজ করেছে। আজকের দিনের পূর্ব পর্যন্ত আমি কখনোই বিমলাকে এবং বিমলার সাজকে তফাৎ করে দেখিনি। আজ ওর বিলেতি খোঁপার চূড়াকে কেবলমাত্র চুলের কুণ্ডলি দেখেই বুঝলুম। শুধু তাই নয়, একদিন এই খোঁপা আমার কাছে অমূল্য ছিল, আজ দেখিয়ে সস্তা দামে বিকোবার জন্য প্রস্তুত। সন্দীপের সঙ্গে আমার দেশ নিয়ে পদে পদে বিরোধ হয়, কিন্তু সে সত্যকার বিরোধ। কিন্তু বিমলা দেশের নাম করে যে কথাগুলো বলছে, সে কেবলমাত্র সন্দীপের ছায়া দিয়ে গড়া, আইডিয়া দিয়ে নয়। এই ছায়ার যদি বদল হয়, ওর কথারও বদল হবে। এই সত্যই আমি খুব স্বচ্ছ করে দেখলুম। লেশমাত্র কুয়াশা কোথাও ছিল না। আমার সেই শোবার ঘরের ভাঙা খাঁচাটির ভিতর থেকে যখন এই হেমন্ত মধ্যাহ্নের খোলা আলোর মধ্য দিয়ে বেরিয়ে এলুম, তখন একদল শালিক আমার আমবাগানের গাছের তলায় অকস্মাৎ কি কারণে ভারী উত্তেজনার সঙ্গে কিচিরমিচির বাঁধিয়েছে। বারান্দার সামনে দক্ষিণে খোয়া ফেলা রাস্তার দুই ধারে সারি সারি কাঞ্চন গাছ অজস্র গোলাপি ফুলের মুখরতায় আকাশকে অভিভূত করে দিয়েছে।
অদূরে মেঠোপথের প্রান্তে শূন্য গরুর গাড়ি আকাশে পুচ্ছ তুলে মুখ থুবড়ে পড়ে আছে। তারই বন্ধনমুক্ত জোড়া গরুর মধ্যে একটা ঘাস খাচ্ছে, আর একটা রৌদ্রে শুয়ে পড়ে আছে। তার পিঠের উপর একটা কাকঠোকরা ঠোকর মেরে মেরে কীট উদ্ধার করছে। আরামে গরুটার চোখ বুজে এসেছে। আমার মনে হলো বিশ্বের এই যা কিছু খুব সহজ অথচ অত্যন্ত বৃহৎ, আমি তারই স্পন্দিত বক্ষের খুব কাছে এসে বসেছি। তারই আতপ্ত নিঃশ্বাস ওই কাঞ্চন ফুলের গন্ধের সঙ্গে মিশে আমার হৃদয়ের উপরে এসে পড়েছে। আমার মনে হলো আমি আছি এবং সমস্তই আছে। এই দুইয়ে মিলে আকাশ জুড়ে যে সঙ্গীত বাজছে, সে কি উদার, কি গভীর, কি অনির্বচনীয় সুন্দর। তারপর মনে পড়ল দারিদ্র্য এবং চাতুরীর ফাঁদে আটকা পড়া পঞ্চু। সেই পঞ্চুকে যেন দেখলুম আজ হেমন্তের রৌদ্রে বাংলার সমস্ত উদাস মাঠ বাট জুড়ে ওই গরুটার মতো চোখ বুজে পড়ে আছে, কিন্তু আরামে নয়, ক্লান্তিতে, ব্যাধিতে, উপবাসে। সে যেন বাংলার সমস্ত গরিব রায়তের প্রতিমূর্তি। দেখতে পেলুম পরম আচারনিষ্ঠ ঠোঁট কাটা স্থূণতলু হরিশ কুণ্ডু। সেও ছোট নয়, সেও বিরাট। সে যেন বাঁশবনের তলায় বহুকালের বদ্ধ পচা দিঘির উপর তেলা সবুজ একটা অখণ্ড স্বরের মতো এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত হয়ে ক্ষণে ক্ষণে বিষ বুদবুদ উদ্গার করছে। যে প্রকাণ্ড তামসিকতা একদিকে উপবাসে কৃশ, অজ্ঞানে অন্ধ, অবসাদে জীর্ণ, আর একদিকে মুমূর্ষুর রক্ত শোষণে স্ফীত হয়ে আপনার অবিচলিত জড়ত্বের তলায় ধরিত্রীকে পীড়িত করে পড়ে আছে, শেষ পর্যন্ত তার সঙ্গে লড়াই করতে হবে। এই কাজটা মুলতবি হয়ে পড়ে রয়েছে শত শত বৎসর ধরে। আমার মোহ ঘুচুক, আমার আবরণ কেটে যাক, আমার পৌরুষ অন্তপুরের স্বপ্নের জালে ব্যর্থ হয়ে জড়িয়ে পড়ে থাকে না যেন। আমরা পুরুষ, মুক্তিই আমাদের সাধনা। আইডিয়ালের ডাক শুনে আমরা সামনের দিকে ছুটে চলে যাব। দৈত্যপুরীর দেওয়াল ডিঙিয়ে বন্দিনী লক্ষ্মীকে আমাদের উদ্ধার করে আনতে হবে। যে মেয়ে তার নিপুণ হাতে আমাদের এই অভিযানের জয় পতাকা তৈরি করে দিচ্ছে, সেই আমাদের সহধর্মিণী। আমার ঘরের কোণে যে আমাদের মায়াজাল বুনছে, তার ছদ্মবেশ ছিন্ন করে তার মোহমুক্ত সত্যকার পরিচয় যেন আমরা পাই। তাকে আমাদের নিজেরই কামনার রসে রঙে অপসরী বানিয়ে তুলে যেন নিজের তপস্যা ভঙ্গ করতে না পাঠায়। আজ আমার মনে হচ্ছে আমার জয় হবে। আমি সহজের রাস্তায় দাঁড়িয়েছি, সহজ চোখে সব দেখছি। আমি মুক্তি পেয়েছি, আমি মুক্তি দিলুম। যেখানে আমার কাজ, সেইখানেই আমার উদ্ধার। আমি জানি বেদনায় বুকের নাড়িগুলা আবার এক একদিন টন টন করে উঠবে, কিন্তু সেই বেদনাকেও আমি এবার চিনে নিয়েছি। তাকে আমি শ্রদ্ধা করতে পারবো না। আমি জানি যে কেবলমাত্রই আমার, আর দাম কিসের? যে দুঃখ বিশ্বের, সেই তো আমার গলার হার হবে। হে সত্য, বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুতেই আমাকে ফিরে যেতে দিও না ছলনার ছদ্ম স্বর্গলোকে। আমাকে একলা পথের পথিক যদি করো, সে পথ তোমারই পথ হোক। আমার হৃৎপিণ্ডের মধ্যে তোমার জয়ভেরি বেজেছে আজ। শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটির তৃতীয় পর্ব। পরবর্তী পর্ব এর পরের দিন। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।